এই ঘটনাটি ঘটেছিল মাইকেল ব্যানন নামে একজনের সাথে ৮০-র দশকে। তিনি ফ্লোরিডা নিবাসী একজন মানুষ। ব্যাননরা নেপলসে থাকতো, ফ্লোরিডার নেপলস এলাকায়। তো সেখানে তার বাবার ব্যবসা ছিল এবং তিনি বাবার ব্যবসাও দেখতেন। হাই স্কুল শেষ করেছেন কেবল, একটু চিন্তা ভাবনা করছেন কোথায় যাবেন, কোথায় অ্যাডমিশন নেবেন, এরকম চিন্তা করছিলেন তখন। বেশ ফ্রি টাইম, বন্ধুদের সাথে ঘোরাঘুরিও হচ্ছে। এর মাঝে একদিন মাইকেলের মামা আসেন। তিনি থাকেন ক্যারিবিয়ান আইল্যান্ডের একটা আইল্যান্ডে। তার মামির বেশ বড় মোটেল আছে ওখানে সেই আইল্যান্ডে, এবং সেই মোটেল চালান মামির সাথে তার মামা। তো মামা এসে খুব গল্প করলেন সেই এলাকার, এবং বললেন তার বোনকে যে তোমরা বেড়াতে যেতে পারো, এখানে ক্রুজ শিপ আছে, ক্রুজ শিপে করে চলে যেতে পারো, ঘুরে আসতে পারো এই সেই। তো বিভিন্ন রকমের কথা বললেন। মাইকেলের খুব ভালো লাগলো, খুব ইন্টারেস্ট ফিল হলো ওখানে যাওয়ার। তো সে তার মামাকে বলে যে আমি যেতে চাই তোমার ওখানে। স্পেশালি তার মামা ওখানকার সার্ফিং এর কিছু গল্প বলেছে, যে অনেকে এই সমুদ্রে যে সার্ফিং করে। তো তার মামা বলেছে যে তাদের যে আইল্যান্ডটা তার কাছাকাছি জায়গায় সার্ফিং এর জন্য হটস্পট আছে, এটা খুব প্রিয় সার্ফারদের। খুব সুন্দর জায়গা নাকি, মানে এক্সেলেন্ট। তো এটা শুনে মাইকেলের কাছে খুব ইন্টারেস্ট লাগে। সে তার মামাকে বলে যে মামা আমি যাব, কারণ মাইকেলেরও এই সার্ফিং এর শখ আছে। সে সুযোগ পেলেই যায় সার্ফ করতে, বাট তাদের কাছাকাছি যে বিচটা ওইটা এত ভালো না সার্ফিং এর জন্য, ঢেউটা ওইভাবে আসে না। তো যাই হোক, তার মামাকে সে বলে এই কনভিন্স করে ফেললো। তার মা বললো যে আচ্ছা আমি নিব, তোমার আম্মু যদি পারমিশন দেয়। তো সে তার মার সাথে কথা বলে। তার মা বলে যে তোমার তো এখন ইউনিভার্সিটি হান্ট করার সময়, তুমি এখন তোমার মামার সাথে যাবা, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, কথাবার্তা বলে এক সময় সে রাজি করা ফেলে মাকেও। অ্যান্ড আসলে টাকা পয়সারও ব্যাপার আছে, মামা বিশাল সাপোর্ট দিবে, তারপরও নিজের কিছু টাকা পয়সা নিয়ে যেতে হবে। তো যাই হোক, এরকম গোছায় সে রওনা দেয়। মাইকেল চলে যায় তার মামার সাথে। তো নির্দিষ্ট একটা দিনে যথাসময়ে সে আর তার মামা রওনা দেয় মায়ামি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। প্রায় 3.5 থেকে 4 ঘন্টার মতো ফ্লাই করে তারা পৌঁছায় যায় তাদের ডেস্টিনেশনে। তো ওখানে নামার পর মাইকেল এয়ারপোর্ট থেকে বেরোয় এসে তো বেশ অন্যরকম ফিল করতেছে, তার কাছে পুরো ডিফারেন্ট লাগতেছে। এর আগে সে কখনো তার এলাকার বাইরে যায় নাই, এটা ফার্স্ট টাইম। তো এখানে এসে সে খুব অন্যরকম ফিল করতেছে। মামারে বলল, উচ্ছ্বাস প্রকাশ করতেছে। তো গিয়ে দেখলো তার মামি তাদের জন্য গাড়ি নিয়ে ওয়েট করতেছিল বাইরে। তো মামি পিক আপ করলো তাদের, নিয়ে রওনা দিল। তো রাস্তা খুব সুন্দর, এক পাশে পাহাড়, তার পাশে গাছপালা, জঙ্গল, সুন্দর ওইটা দিয়ে বাঁকানো রাস্তা। এটা দিয়ে চলতে চলতে এক সময় তারা চলে আসলো তাদের ডেস্টিনেশনে। দেখলো যে ওই রাস্তা থেকে নেমে একটা এরকম ছোট রাস্তা ধরে যেতে হয়। যেতে যেতে অনেক দূর চলে আসছে তারা। তো সে বুঝলো যে দূরেই সমুদ্র আছে, সমুদ্রে গর্জন আছে। তো সমুদ্রের সাথে তো মাইকেল পরিচিত, যেহেতু সে সমুদ্র এলাকারই মানুষ। তো ওখানে যে দেখলো এইখানকার পরিবেশটা ডিফারেন্ট, কারণ অনেক ট্যুরিস্ট আছে, তারা এখানে চলাফেরা করতেছে। ডিফারেন্ট টাইপ অফ এনভায়রনমেন্ট, মানুষের আচরণগুলো ডিফারেন্ট, কারণ পৃথিবীর অনেক জায়গা থেকে টুরিস্টরা আসছে। তো যাচ্ছে, তো এক সময় গিয়ে তার মামাদের যেই মোটেল সেখানে পৌঁছায় গেল তারা। তো মোটেল এনভায়রনমেন্টটা খুব ভালো লাগলো মাইকেলের কাছে। একদম ছিমছাম একটা মোটেল, অনেকটা ইকো কটেজের মতো। কিন্তু তখনকার সময়ও 90s আগে এই ট্রেন্ডটা আসে নাই, ইকো কটেজ ট্রেন্ডসটা আসে নাই, বাট স্টিল অনেকটাই ন্যাচারাল এনভায়রনমেন্টে বানানোর চেষ্টা করা হতো। খুব সুন্দর লাগে মাইকেলের। মাইকেলকে তার মামা ঘুরায় দেখায়, সব কিছু ঘুরায় ঘুরায় দেখো ওখানে খুব সুন্দর। মোটেলে কোথায় কি আছে, কোথায় কোন রুম, কোথায় কামরাগুলো আছে, কোথায় তাদের এখানে একটা কমন রুম আছে, তারপর আশেপাশের জায়গা কি, ওই তার মামার ব্রেক নেয় না, তারা নিয়ে ঘুরে ঘুরে দেখায়। তারপর তারা বলে যে তুমি কি নাস্তা করবা নাকি আমার সাথে একবারে বিচ দেখে আসবে আগে। তো মাইকেল বলে যে বিচ দেখে আসি, নাস্তা পরে। তো যায় মাইকেলকে নিয়ে মামা হাঁটতে হাঁটতে যাচ্ছে তাদের তাদের যে এই কটেজ, তার মধ্যে দিয়ে পেভিং করা রাস্তা, সেই রাস্তা দিয়ে যাচ্ছে। রাস্তার দুই পাশে গাছ, খুব সুন্দর। তো এক জায়গা দিয়ে বের হয়ে যায় একদম খোলা বিচ। ওখানে দেখতেছে যে অনেক মানুষ ওরকম সার্ফিং করতেছে, কিছু মানুষ শুয়ে আছে বিচে। খুব সুন্দর, অসাধারণ একটা ছিমছাম কিন্তু খুব সুন্দর একটা বিচ। আবার দূরে ঢেউগুলা ভাঙতেছে, আবার বাঁকায় গেছে বিচটা দিক দিয়ে, যে ওই দিকে একদম ঘুরে চলে গেছে, খুব সুন্দর। তো তার মামা তাকে বললো এইটা তো বিচ এখানে, আর তোমাকে যে আরো কিছু বিচের কথা বলছে ওগুলো আরো সুন্দর। ওই পাশ থেকে আমাদের এখান থেকে ইনলেট আছে, যেখান থেকে ওই যে খাড়ির মতো আর কি, যেখান থেকে বের হয়, ওইখান দিয়ে নৌকা নিয়ে যাওয়া যায়। তো আমাদের নিজস্ব মোটেলের নৌকা আছে, আমরা মাঝে মাঝে নিয়ে যাই, ভিজিট করাই টুরিস্টদেরকে। ওখানে অনেক আইল্যান্ড আছে যেগুলো নাকি একদম ন্যাচারাল, ওখানে ঠিকমতো কিছুই নাই। আমরা ওখানে পিকনিক করতেও নিয়ে যাই, এরকম আছে, আইল্যান্ড আছে, এখান থেকে খাবার দাবার সহ সবাই যায়, যে ওখানে দিন কাটায় চলে আসে। আবার অনেকে সার্ফিং করতে যায়, ওই জায়গার ঢেউগুলো অনেক স্ট্রং। তো মামা দেখায় তাকে, মোটামুটি এদিক দিয়ে ঘুরে ঘুরে দেখায়, দাঁড়ায় আর কি, এখান থেকে ওখানে নেয় না, বাট বলে যে তাকে কোথায় নৌকা আছে সব দেখায়।
তো মাইকেল খুব লাইক করে। তো ফিরে এসে ওখানে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নেয় মামার ওইখানে, এবং তাকে তার রুম দেখায় দেয়। তো রুমে যে সে ঘুমায় কিছুক্ষণ, যখন উঠে তার কাছে একদম অন্যরকম লাগতেছে, সন্ধ্যা হয়ে গেছে। তার মামি টাকে এসে নাস্তা রাস্তা দেয় সেই। তো বেশ সুন্দর, মোটেলের বাইরে দেখলো যে খুব সুন্দর পরিবেশ, ওখানে মানুষজন বসে খাচ্ছে একটা জায়গায়, অসাধারণ। যাই হোক, খুব এনজয় করে ওই দিন মাইকেল। রাতটা খুব এনজয় করে, এবং সুন্দর বাতাস বিচের কাছে, অন্যরকম একটা পরিবেশ। তো মাইকেল বিচের পাড়ে বসে একটা চেয়ার নিয়ে বসে তাকায় থাকে দূরে সমুদ্রের দিকে। তো খুব সুন্দর লাগতেছে তার কাছে, মানে কোথাও একটা ডিফারেন্স আছে, মানে তাদের এলাকায় যে বিচ সেটার সাথে মানে কেমন জানি মনে হচ্ছে আকাশ পাতাল পার্থক্য। আর দূরের আইল্যান্ডগুলোর দিকে তাকাচ্ছে, যে আইল্যান্ডগুলো তার মামা দেখাচ্ছে, যেখানে অনেক ঢেউয়ে সাঁচড়ায় পড়ে, যেখানে সার্ফিং করা যায়, খুব সুন্দর জায়গা, গাছপালায় ছাওয়া, প্রাকৃতিক পুরা। ওই জায়গাগুলোর দিকে তাকাচ্ছে, দেখতেছে যে গাছের ডালগুলো নড়তেছে, আকাশের চাঁদ তো অর্ধেক ঢেকে আছে মেঘে, এর মধ্যে মানে হালকাভাবে জ্যোৎস্নার আলো এসে পড়ছে, ডালপালাগুলো যে নড়তেছে বাতাসে, এটা তো অন্যরকম লাগতেছে। তো মাইকেল মনে মনে ভাবতেছে যে আমাকে ওই জায়গায় যেতে হবে, ওই জায়গাগুলো হচ্ছে আসল জায়গা, ওইখানে সার্ফিং এর জন্য মানে পারফেক্ট ঢেউ আছে এবং পারফেক্ট জায়গা। এখানে তো আসলে কেমন জানি মানে টু অর্গানাইজড, আর কেমন জানি লাগতেছে। যাই হোক, ওই জায়গাগুলো দেখলে আর এখানে বসতে ইচ্ছা করে না। মাইকেল রাতের বেলা ঘুমায় গেল। এরপর পরদিন সে বেরোলো, তার মামা তাকে নিয়ে গেল এবং বিচে নিয়ে গেল, বিচে চলাফেরা করলো, সার্ফিং বোর্ড এনে দিল, সে সার্ফ করলো, বেশ ভালো লাগলো। তো সে তার মামাকে বারবার বলতেছে যে আমরা ওইখানে কেন যাচ্ছি না, ওয়াই আর নট গোয়িং টু দোজ আইল্যান্ডস। তো তার মামা বলে যে হ্যাঁ, তোমার নিয়ে যাবো একটা একটা করে, ওইখানে অনেকগুলো আইল্যান্ড আছে এবং ওগুলোর মধ্যে ডেঞ্জারাস আইল্যান্ডও আছে, মানে বেশ উঁচু ঢেউ এরকম বাঁকায় আসে, ওইটা অনেক কঠিন, যারা মানে খুব পাকা সার্ফার তারা আসে, এবং ওখানে অ্যাক্সিডেন্টও হয়, তো ওখানে যাওয়া যাবে না, তোমাকে আগে আমি আশেপাশের গুলোতে দেখাবো। তো মাইকেল বললো ওকে। তো তার মামা ঠিকই তাকে নিয়ে বিকালবেলা বেরোলো, দুপুর যখন পড়ে আসছে ওই সময় তাকে নিয়ে ইনলেটে গেল। তাদের দেখলো যে কাঠের বোট আছে তার মামার, বেশ বড়, ওইটাতে উঠায় তাকে নিয়ে বের হয়ে গেল ইনলেট থেকে বের হয়ে তাকে নিয়ে এরকম বেয়ে বেয়ে চলে গেছে পাশ দিয়ে, ইসের পাড়ি দিয়ে চলে গেল। যেতে যেতে ওই আইল্যান্ড, একটা ওই ছোট আইল্যান্ড যেটা, ওখানে যে ভিড়লো। তো খুব সুন্দর লাগলো, দেখলো যে ওখানে পাখি ডাকতেছে এবং মানে অন্যরকম একটা পরিবেশ, বিকাল হয়ে গেছে, অসাধারণ। তো মামাকে জিজ্ঞেস করলো যে এটা কি মানুষজন আসে না, দেখলো যে কোনো মানুষের সাড়া শব্দ নাই, মানে শুধু ওই যে পাখি টাকি ডাকতেছে, নেচার পুরা। বলে না, এগুলো আসলে আমাদের লিজের আন্ডারে আছে এরকম, আর ওই পাশে একটা আছে, ওইটা আসলে আমাদের লিজের আন্ডারেও না, ওইটা একটা ডিফারেন্ট আইল্যান্ড, ওইটা এখন আমরা লিজ চাইছি কিন্তু পাই নাই, কারণ ওইখানে অনেক বেশি ঢেউ আসে, দুর্ঘটনা হয়। আর সবচেয়ে বড় কথা কি, এই যে আইল্যান্ডগুলো, এগুলা বৃষ্টি আসলে আবার ডুবে যায়, তলায় যায়, যদি মানে বেশি বৃষ্টি হয়, মানে বেশি বৃষ্টি হলে এগুলো পানির নিচে চলে যায়। তো এই যে সমস্যা এখানে, তো সুতরাং এখানে কোনো সেটেলমেন্ট করা যাবে না। তবে আমরা চাইছি, এগুলোর লিস্ট চাইছি, এরকম কটা দেখাইলো তার মামা তাকে। বললো সার্ফিং করতে চাইলে করতে পারবা, দিনের বেলা আসবা, তাদের ওইখানে একটা লোক আছে বিল নিয়ে আসবে, তোমাকে এনে তুমি করতে পারবা। তো মাইকেল বললো ওকে। তো সে চলে আসার পর সে এরপর মামার এখানে, সে কিন্তু আসছে 2 সপ্তাহের জন্য মামার এখানে। তো সে পরদিন আবার চলে যায়, মানে একেবারে নতুন উদ্যমে বিচে, এখানে যে এইখানে সার্ফিং করে অনেকক্ষণ। তো তারপরে সে দুপুর যখন গড়ায় যাচ্ছে, এখানে খাওয়া দাওয়া করে লাঞ্চ করে সে চিন্তা করে আমি আইল্যান্ডে যাব, অ্যান্ড ও চিন্তা করে যে বিলকে নিবে না। মাইকেল তখন বের হয়ে যায়, যে সে সেই বিলের সাথে কথা বলে যে হাউ অ্যাবাউট আই টেক দ্য বোট, ইউ ডোন্ট হ্যাভ টু কাম। তো বিল বলে না, তুমি কি এরকম পারো? বলে হ্যাঁ আমার আছে, আমি ইনলেট থেকে অনেক বেরিয়েছি বোট নিয়ে, এইসব বলে। তো বলে এটা তো প্যাডলিং বোট, তুমি নিয়ে বেরিয়েছো ওখান থেকে? বলে না, আমি প্যাডেল বোট নিয়ে বেরিয়েছি। অনেক বুঝায় বিলকে, সে বোটটা নিয়ে বের হয়, আর সে একটু একা একা নিজের মতো থাকতে চায়। তো মাইকেল তার সার্ফিং বোর্ডও নিছে। দুপুরের পরে সে চিন্তা করে যে যদি সুযোগ পাই সার্ফ করবো, আর নাইলে জাস্ট দেখবো আইল্যান্ডটা। তো গিয়ে ওই যেই আইল্যান্ডে তার মামা ফার্স্টে তাকে নিয়ে গেছিল, সে ওই আইল্যান্ডটা দেখে। তো একা আসার পর, আগের বার কিন্তু মামা আসছিল, তখন সুন্দর লাগতেছিল তার কাছে, খুব অন্যরকম লাগতেছিল। যে একা যখন আসছে, তার কাছে যেন কেমন ভয় ভয় লাগতেছে, কারণ আইল্যান্ডটা মনে হচ্ছে একদম নিশুতি, মাঝে মাঝে পাখি ডাকতেছে, উদ্ভট কিছু প্রাণীর ডাক, যেটা সে আসলে মানে চিনে না। মাইকেল এটা ডাক শোনে নাই। হতে পারে কোনো বানর বা অন্য কোনো প্রজাতির, বানরের সাথে অনেক মিল লাগছে ডাকটা, বা অন্য কোনো প্রাণী হতে পারে এখানে। বেশ গাছপালা মনে হচ্ছে, বেশ নিবিড় এখানে। তো মাইকেলের কাছে একটু অন্যরকম লাগতে থাকে। তারপর সে আস্তে করে তার বোটটা আস্তে করে নিয়ে আসে, সে পারে আইল্যান্ডের কাছে এনে একপাশে সে উঠায় ফেলে, বোট টেনে একদম উঠায় নিয়ে আসে বিচের এখানে এনে। তারপর সে হেঁটে চলে যায় ওখানকার ওই পাশে, যেখানে ঢেউ আশ্রয় পড়তেছে, ওদিকে যায়। ওদিকে যেয়ে দেখে মানে অসাধারণ,
সার্ফিং বোর্ড নিয়ে আসে, চিন্তা করে যে একটু সার্ফ করি। তো সুন্দর সে নেমে যায় এবং সার্ফ করে, অনেকক্ষণ সার্ফ করে এবং তার কাছে মানে বেশ লাগতে থাকে, মজা লাগতে থাকে। এমনকি মেইন যে আইল্যান্ড ছিল সেটার থেকে মজা লাগতে থাকে, যেখানে মামার ওইখানে ছিল সেখানকার থেকে বেশ ইন্টারেস্টিং। তো এইখানে সে সার্ভ করতে করতে সে তাকায় দেখে যে মামা যে ইন্ডিকেট করছিল যে এই পাশের এই আইল্যান্ডটার পাশের আইল্যান্ডটা তার মামারা লিজ নিতে চাইছে, ওই পাশেরটা যেটার কথা তার মামা বলতেছে ওইটা আরেকটু বড় এবং কেমন কেমন যেন একটু ঝোপালো টাইপের মনে হচ্ছে, গাছপালাগুলো ফুলে উঠছে ওইখান থেকে। আর এখান থেকে সে দেখতেছে যে ঢেউগুলা জাস্ট এসে অনেকটা এরকম ঘুরে সার্কেল করে করে পড়তেছে। তো মাইকেল মনে করে যে ওইখানে গেলে তো মেইন সার্ফিংটা করা যাবে, এখান থেকে তো সম্ভব না। মামা তো ওদিকে নেয় নাই, বলছে এইদিকেই যাইতে। তো অলরেডি বেলা পড়ে আসছে, তো আর সে চিন্তা করে যে থাক এখন চলে যাই, অলরেডি বেলা পড়ে আসছে, ঠিক হবে না, আমাকে তো ফিরে যেতে হবে। আর আমি তো এত এক্সপার্ট বোটম্যানও না। সে তাড়াতাড়ি সে সবকিছু গোছায় চলে আসে। তো এসে মামা তাকে বলে যে তুমি নাকি আজকে ওখানে বেরোইছো, তুমি বিলকে নাও নাই? বলে যে হ্যাঁ মামা আমি গেছি, আমি তো জানি বোট রাইড করতে হয় কেমনে। তুমি ইনলেটে বেরিয়েছো? বলে অনেক বেরিয়েছি ইনলেট থেকে বোট নিয়ে, এটা কোনো ব্যাপারই না। তো মামা বলে ওকে। তার মামা একটু টাফও ছিল, মনে করছে যে ভাইগনা টাফ। তো সে মামার সাথে এসে গল্প গুজব করে মানে ওই জিনিসটা ইজি করে ফেলে। তো এরপরে মাইকেল কিন্তু দু একদিন এরকম গেছে পরপর ওই জায়গায় যে ওখানে সার্ফিং করছে, বেশ মজা, এবং প্রত্যেক দিনই তার চোখ ছিল ওই দূরের আইল্যান্ডটার দিকে, সে প্রতিদিন তাকায় থাকে ওদিকে। তো চতুর্থ দিনের দিন বৃষ্টি শুরু হলো তাদের ওখানে, হালকা হালকা বৃষ্টি পড়তেছে, বেশ মানে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে। তো শুনলো যে ওয়েদার আপডেটে বলতেছে যে ঝড় আসতেছে, ট্রপিক্যাল স্টর্ম আসতেছে। তো এইটার জন্য আকাশ খুব বেশ মানে গুমোট হয়ে আছে, আবার মাঝে মাঝে হঠাৎ করে বাতাস ছাড়তেছে আর বৃষ্টি, এরকম একটা অবস্থা। ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, ওয়েদারটা অন্যরকম। তো দেখা গেল যে মানুষ যারা বিচের কাছে ইয়াং ছেলে পেলে তারা সবাই আছে, কিন্তু মানে বয়স্করা একটু সরে সরে আছে, ওরা যাচ্ছে না। ফ্ল্যাগ লাগাই দিতে বলছে, এইসব জায়গায় ফ্ল্যাগ লাগাই দিছে যে যতটুকু পর্যন্ত যাওয়া যাবে ততটুকু পর্যন্ত যাওয়া যাবে না। তো মাইকেলের হয়ে গেল সমস্যা, মাইকেল তো বন্দী, সেই বিচের কাছে যে পছন্দ করে না। আর এতটুক এই যে ছোটখাটো ওয়ার্নিং তার জন্য কিচ্ছু না, সেইগুলারে সিরিয়াস কিছুই মনে করে না। আরো মানে সে চ্যালেঞ্জ ফিল করে এগুলো নিয়ে। আর ওই সময় মানুষজন আরেকটু এরকম চ্যালেঞ্জিং ছিল, যারা টিনেজ ছিল তারা বেশ চ্যালেঞ্জ নেওয়ার চেষ্টা করতো। কারণ তখনকার সময় এতটা ইন্টারনেট নির্ভর জিনিসপত্র ছিল না, মানুষ প্র্যাকটিক্যাল লাইফে বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার করতে পছন্দ করতো। তো মাইকেল এরকম ওই দিন দেখে এরকম বৃষ্টি, তারপর দিনও এরকম মানে গোমট একটা ওয়েদার, মেঘলা এরকম। তো সে চিন্তা করে যে না, আজকে আর থাকা যায় না, আমি বোট নিয়ে বেরোইতেছি। মামাকে কিছু আর বলে না, সে সুন্দর করে তার মতো ওই নিয়ে বোটটা নিয়ে সে সুন্দর বের হয়ে যায়। তো দেখে ঢেউটা একটু বড় বড় মানে ওয়েভ গুলা বেশ বড় হয়ে আসতেছে। একটু অস্বস্তি লাগে তার কাছে, কারণ দুলতেছে নৌকা বেশ বড়, কিন্তু আমার মজাও লাগে, মাইকেলের কাছে মজাও লাগে। তো সে বাইতে বাইতে চলে আসে ওই আইল্যান্ডের কাছে যেখান থেকে সে যায়। তো সে যখন ওখানে এসে পৌঁছেছে তখন কিন্তু মধ্য দুপুর, মানে 12টা 12:30 বাজে, প্রচন্ড গরম, মানে কেমন একটা ভ্যাপসা ওয়েদার। যখন ঠান্ডা বাতাস আসতেছে তখন একটু বাতাস লাগতেছে, এছাড়া বেশ গরম। আর এর মাঝে সারা আকাশ মেঘে ছেয়ে আছে, মাঝখান দিয়ে স্কাইলিক হচ্ছে মেঘ যখন সরে যায় দু এক জায়গাতে, ওখান থেকে সূর্যের আলো ঢুকতেছে এবং অসাধারণ একটা রং তৈরি করতেছে। সূর্যের আলোটা মেঘে পড়ে একটা অন্যরকম রং তৈরি হচ্ছে, আর যে পানির যেখানে পড়তেছে সূর্যের আলোটা, সেই জায়গাটা ঝিকমিক করে উঠতেছে, অন্যরকম লাগতেছে। আর ঢেউটা কিন্তু খুব মানে রাগী বা খুব প্রবল ঢেউ না, যেখানে পড়তেছে ওই জায়গাগুলো তো কেমন জানি উথাল পাথাল করতেছে, মানে সমুদ্রটা ফুলে ফেপে আছে এরকম লাগতেছে তার কাছে। অসাধারণ একটা দৃশ্য। তো মাইকেলের কাছে মানে অন্যরকম লাগলো, হি গট অ্যামেজড। তো ওর কাছে একটা ক্যামেরা ছিল তখন, তো সেটা হচ্ছে একটা জাস্ট ওয়ান টাইম ক্যামেরা, মানে ওই যে রিল ফিক্সড অবস্থায় থাকে, ছবি তোলা শেষ হলে মানে ওইটা শেষ, ওই ক্যামেরার কাজ নাই। তো ওইটা সে নিছিল আর কি। তো এখান থেকে সে বসে বসে ওইটা ছবি তোলার চেষ্টা করে যতটুকু সে পারে, ওই ক্যামেরায় যতটুকু ওঠে, এগুলা তো ফিক্সড শাটার। তো তুললো ছবি কতগুলা, তুলতে তুলতে তার কাছে অসাধারণ লাগলো। এবং এই ফাঁকে যখন সে ছবি তুলতেছে, তার কাছে তার ভিউ ফাইন্ডারে ওই আইল্যান্ডটাকে দেখলো, যে এই স্কাই লিকটা এসে পড়ছে ওই পাশের আইল্যান্ডের কাছে একদম। অসাধারণ লাগতেছে দেখতে, মানে অন্যরকম সুন্দর। সে চিন্তা করলো যে এই ছবিটা ওয়াশ করলে যা আসবে। তো তখন তার মাথায় চিন্তা হলো, why not going there and spend some time? এই চিন্তা করে সে চিন্তা করলো যে যা থাকে কপালে, আমি চলে যাব, আজকে ওদিকে যাব।
চিন্তা করে সে প্যাডেল করা শুরু করলো আর কাছে যাচ্ছে। তো যত যাচ্ছে ঢেউটা মনে হচ্ছে আর একটু ভারী হচ্ছে, মানে তার নৌকাটা একটু একটু বেশি উপর উঠে যাচ্ছে আবার নামতেছে, একটু বেশি বেশি উপর উঠে যাচ্ছে আবার নামতেছে, মানে বোঝা যাচ্ছে যে উথাল পাতালটা বাড়ছে। সে কিন্তু মোটামুটি এই ছোট আইল্যান্ড থেকে বেশ খানিকটা চলে আসছে দূরে। মাইকেল একবার ফিরে চাইলো, দেখলো যে সে বেশ দূরে চলে আসছে, আর তাদের মূল যে খাড়ি যেখান থেকে সে বের হয়েছে সেটা থেকে তো বেশ দূরেই। তো সে চিন্তা করলো যে আমি তো একটু ডিপ জায়গায় চলে আসছি, সে মানে একটু কেয়ারফুলি চিন্তা করলো যে আমার কি কি এখানে প্রোটেকশন আছে। দেখায় দেখলো হ্যাঁ এখানে লাইফ ভেস্ট আছে, লাইফ বয় আছে, হ্যাঁ মানে সে চাইলে লাইফ বয় ইউজ করতে পারে, একটা ছোট্ট সেল আছে, চাইলে ওই সেলটাও খাটাইতে পারে বোটে। তো চিন্তা করলো যে ওয়েল মোটামুটি একটু প্রোটেক্টেড, তো যাই অসুবিধা নাই দেখি। তো চিন্তা করে সে আবার প্যাডেল করা শুরু করলো। একবার চিন্তা করছিল সেল উঠাই দিবে নাকি, বাতাস তো আছে, মাঝে মাঝেই বাতাস আসতেছে। তো চিন্তা করলো যে আবার উল্টাপাল্টা যদি কিছু হয়ে যায়, এদিক ওদিক যাইতে সমস্যা হয়ে যাবে, এখন আমি ওদিকেই যাই। তো চিন্তা করতে করতে প্যাডেল করতে করতে আস্তে আস্তে যাচ্ছে আর আইল্যান্ডটা কাছে আসতেছে এবং ওই স্কাইলিক গুলো কাছে আসতেছে, অনেক অসাধারণ লাগতেছে। তো সে একসময় আইল্যান্ডের কাছে চলে আসলো। তো সে দেখতেছে একটা আইল্যান্ড উইথ নিবিড় বন, মানে গাছপালা একদম ছড়ায় আছে এই পাশে, বিচের ওই পাশে, মানে বিচটা এখানে, বিচের উপরে এসে সমুদ্রের পানি ঝপাস ঝপাস পড়তেছে ওই পাশ থেকে। মানে সে যদি একটু ঘুরে ওদিক দিয়ে যেত তাহলে তার বোট শুদ্ধ এসে পড়তো এরকম। সে কন্ট্রোল করতে পারতো না মোটেই। মাইকেল একটু ভয় পাইছে যে সামহাও ওই যে সে চিন্তা করতো সেল উঠায় দেওয়ার বা সামথিং, যদি একটু তার মিস ডিরেকশনে চলে যাওয়া হয়তো সে বিপদেই পড়তো। মানে এরকম ঘুরে গেছে, তো মানে এই যে আইল্যান্ডটার মাথাটা এবার ঘুরে আসছে। তো সে যে সাইড থেকে আসছে ওই সাইডে ওইভাবে ঢেউটা বাড়ি খাচ্ছে না, ওই আস্তে করে এসে পানিগুলা জাস্ট উঠে যাচ্ছে উপরে। তো সে চিন্তা করলো আইল্যান্ডের এই পাশে আমি ঢুকে যাওয়ার চেষ্টা করি, যে মানে অতটুকু তার বোট চালানোর অভিজ্ঞতা আছে, সে আস্তে করে ঘোড়াই পাশ থেকে আনলো, এনে সে ঢুকাই দিল যেই জায়গাটা মানে সফট ভাবে ঢেউ আসতেছে, ওখান দিয়ে আস্তে করে যে তার বোট ঘ্যাচ করে উঠে গেল এখানে। তো উঠে এসে লাফ দিয়ে নামছে, নেমে এসে বোটটাকে টানা শুরু করলো ওখান থেকে টেনে, মানে যতটুকু পারা যায়, বোট কিন্তু বেশ মোটামুটি ভারী, যতটুকু পারা যায়। আর মাইকেল মোটামুটি তার ভালোই শক্তি ছিল, সে টেনে মোটামুটি যতটুকু পারছে উঠাই নিছে। উঠাই নিয়ে দেখলো যে ওখান থেকে একটা গাছের এরকম শেকড় ওদিক দিয়ে বেরোয় আসে, তাড়াতাড়ি বুদ্ধি করে তার বোটের যে অ্যাঙ্কর অ্যান্ড গ্র্যাপল ছিল ওইটা টেনে নিয়ে ওই শেকড়ের সাথে, মোটা শেকড় এরকম নেমে গেছে, ওইটার সাথে সে পেঁচাই দিল ভালো করে, পেঁচায় মানে বেঁধে দেওয়ার মতো আর কি। আটকাই দিল ওইটাতে যাতে কোনো মতেই না যায়। যতদূর পারছে বোটকে টেনে উঠে ওখানে গ্র্যাপলের সাথে বেঁধে দিয়ে সে নামলো, নেমে তার সার্ফিং বোর্ডটা নিয়ে গেছে, মানে চিন্তা করছে যে সার্ফ করবে। হেঁটে হেঁটে যাচ্ছে যে একদম ওই যে এই যে জায়গায় যাকে ওই যে রেজিং ওয়াটার গুলো আসতেছে, ঝপাস ঝপাস পড়তেছে, ওই জায়গার কাছে চলে গেল সে। তো ওইখানে ঢেউয়ের আনাগোনা থেকে তার আর সাহস হইতেছে না সামহাও, কারণ সে তো অনেক দূরে। চিন্তা করলো যে আমার আশেপাশে কেউ নাই, মানে এইটা একটু তার কাছে একটু ডিফারেন্ট লাগছে যে আশেপাশে কেউ নাই, অ্যান্ড টোটালি এটা দেখে মনে হচ্ছে ওয়াইল্ড একটা আইল্যান্ড, মানে গাছপালাগুলো যেভাবে আছে বাতাসে এরকম দুলতেছে, অন্যরকম একটা অবস্থা। আর তার যে আইল্যান্ডের কাছ থেকে সে আসছে, এইটা এখান থেকে দেখে মনে হচ্ছে ওইখান থেকে এইটাকে যেরকম দেখা যাচ্ছিল ওরকম দেখা যাচ্ছে না, মনে হচ্ছে আরো ছোট। আর তাদের যে মূল আইল্যান্ডটা, যেটার খাড়ি যে সে বেরিয়েছে, ওইটা আরো দূরে, একদম ছোট্ট একটা তটের মতো দেখা যাচ্ছে। তো সে বুঝলো সে বেশ দূরে চলে আসছে। তো তার সার্ফিং করার সাহস হচ্ছে না, সে অনেক অনেক চিন্তা ভাবনা করে পরে চিন্তা করলো কি আছে কপালে, নামি। তো সার্ফবোর্ড নিয়ে সে নেমে গেল, নেমে যেয়ে শুরু করলো সার্ফিং করা। প্রায় কিছুক্ষণ আধা ঘন্টা করার পর খুব মজা পেয়ে গেল, সেখানে ঢেউগুলো এমন ভাবে আসতেছে, অসাধারণ লাগতেছে একেবারে। সে মনে হচ্ছে যে সে যখন ঢেউয়ের উপর উঠে যাচ্ছে মনে হচ্ছে সে একটা পাখির মতো, তার মানে অন্যরকম লাগতেছে। এই আগে ওইখানে যেও সে এই মজা পায় নাই, আর সে যখন তার হোমল্যান্ডে মানে ওইখানে ফ্লোরিডায় করতো তখন এই মজাটা সে পায় নাই। যাই হোক, মানে বেশ জোস লাগতেছিল তার কাছে। তো সে কতক্ষণ যে সার্ফিং করলো এরকম বলার মতো না, করতে করতে একসময় সে হঠাৎ খেয়াল করলো ঢেউ বেড়ে গেছে এবং বাতাসটা এলোমেলো ভাবে বাড়ি দিতেছে, গাছটি উইন্ড, মানে সে মানে ঢেউয়ের পরিমাণ বেড়ে গেছে। সে তো খুব ইন্টারেস্ট নিয়ে করতেছে কাজটা, দেখলো ঢেউটা বেশ বড় সার্কুলার মোশনে এইভাবে আসতেছে, ঝপাস করে এসে পড়তেছে। এবং সে মানে নেমে যখন যাচ্ছে, এতটা তো সে পাকা হয় নাই তখনও, মানে কামান, সে তো আগে এরকম করেও নাই। তো সে যখন নাকি এসে যখন নামতেছে মানে ল্যান্ড করতেছে, তখন তার কাছে ভয় লেগে গেছে। সে তাড়াতাড়ি কি করলো, ওই সার্ফ নিয়ে সাথে মানে ওই তার বিচের কাছে এসে তাড়াতাড়ি সে টেনে বোর্ড নিয়ে চলে আসছে, এসে সে উঠে গেছে, বিচে উঠে গেছে। উঠে দেখতেছে ওই পাশটা যেখান থেকে ঢেউটা আসতেছে জোরে জোরে, এখন সেই জায়গাটা একেবারে কালো কুচকুচে হয়ে গেছে, মানে মনে হচ্ছে ধূসর ছাই, কালচে ছাই রঙের মেঘ একদম টিপ ওই জায়গায় হয়ে গেছে, এবং আলো নাই, আকাশে হিসেবে স্কাইলিক ছিল ওগুলো কিচ্ছু নাই।
এবং বেশ গাস্টি উইন্ড বারবার এসে বাড়ি দিতেছে, ঢেউগুলা মানে একদম ঝপঝপ করে পড়তেছে এবং সে ভিজে গেল কয়েকবার। তো চিন্তা করলো যে এটা বিপদের জিনিস, আমার তো এখন বেরোনো সম্ভবই না এখান থেকে, মানে কঠিন অবস্থা, এই 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 সমুদ্র তো আমি দেখি নাই, এরকম অশান্ত কেমনে হলো। তো সে তাড়াতাড়ি সার্ফিং বোর্ড নিয়ে ওখান থেকে দৌড় দিয়ে চলে আসলো এই পাশে, মানে আরো মানে একটু মানে যেখানে পানি আসে কম ওই জায়গায়। তো এসে সে দেখলো যে মানে কঠিন অবস্থা, মানে এর মধ্যে কিছুক্ষণের মধ্যে গাছপালা সমানে নড়া শুরু হয়ে গেছে। তো ভাবলো যে তো বিপদে পড়ে গেলাম। তো তাড়াতাড়ি সে গেল তার বোটের কাছে, দেখলো যে তার বোটের পিছনের অংশ যেটা পানিতে ছিল ওইটা এরকম করে লাফাচ্ছে, কঠিন অবস্থা। তো সে এক লাফ দিয়ে উঠলো বোটে, লাফ দিয়ে উঠছে বোটে, কারণ হচ্ছে যে জিনিসপত্র কিছু বের করে রাখতে হবে, যদি কোনো বিপদ হয়, বোট যদি ভেসে যায় এখান থেকে, কারণ বোটটা যেভাবে লাফাইতেছে এবং টেনে সরে যাচ্ছে, হইতেই পারে বিপদ। সে বোটে লাফ দিয়ে উঠে দৌড়ায় গেল, একটা বক্স ছিল এখানে, বক্সটা টেনে খুললো, ওইখান থেকে সে লাইফ জ্যাকেট নিয়ে পরে ফেললো, ওই লাইফ বয় একটা টেনে খুললো, আর দেখলো ওখানে বক্স আছে, ওই বক্সটা নিয়েও সে লাফ দিয়ে নামলো বোটের থেকে। এবং ওই বক্সের পাশেই ছিল হচ্ছে একটা ছোট্ট ল্যান্ট্রেন, ওই ল্যান্ট্রেন নিয়েও আসছে, ওইটা ব্যাটারি চার্জ ল্যান্ট্রেন, ওইটা নিয়ে নামছে, মানে একটা মানে ল্যাম্পের মতো আর কি, হারিকেনের মতো ল্যাম্প দেখতে। যাই হোক কোনো মতো নামছে, নেমে দেখতেছে ততক্ষণে পুরা কালচে এবং বাতাস হু হু করে বওয়া শুরু করছে, কঠিন অবস্থা। মানে মানে আমাদের দেশে যেমন কালবৈশাখী হয় সেরকম, আর বজ্রপাত চমকাচ্ছে দূরে, লাইটনিং এক একটা ক্র্যাক করতেছে এই মাথা থেকে ওই মাথা, ভয়ঙ্কর অবস্থা। গাছগুলা মানে একদম ভয়ঙ্কর রকমের নাচানাচি শুরু করছে, মানে সে ভয় পেতেছে যে গাছ কোনটা ভেঙে পড়ে, বড় বড় গাছ আছে। তো একেবারে দিশেহারা অবস্থা, মাইকেল মানে বুঝতে পারতেছে না, তার কাছে মনে হচ্ছে তার এই বোটটা ছিঁড়ে চলে যাবে এখান থেকে, যেভাবে ওই যে একটা শেকড়ের সাথে পেঁচানো মোটা শেকড় ছিল অবশ্য, তো সেটার সাথে তার দড়িটাও বেশ মোটা, গ্র্যাপেল দিয়ে আটকায় দিছে। তো এইভাবে করে বোট এরকম এরকম করতেছে, মানে চলে যাবে এরকম অবস্থা। তো সে দিশা না পেয়ে এদিক ওদিক তাকাইতেছে, কি করবে, এরকম খোলা জায়গায় দাঁড়ায় থাকা সম্ভব না, বাতাসে তার চুল উড়ে একদিকে চলে যাচ্ছে। এই সময় সে হঠাৎ করে তাকায় দেখলো যে গাছপালার মধ্যে দিয়ে একটা উঁচু ঢিবির মতো, মানে ওই জায়গায় উঁচু, এটা পাহাড় টাইপের, টিলা টাইপের। তো সে দৌড় দিল ওদিকে, চিন্তা করলো যে ওইখানে ওই পাথরের টিলা দেখে বুঝতে পারছে পাথরের ওইটা, তো ওইটার পাশে যদি দাঁড়াইতে পারি হয়তো বাতাস টাতাস থেকে বাঁচা যাবে, মানে যেভাবে বাতাস দিচ্ছে যে উড়ে চলে যাবে এরকম অবস্থা। তো দৌড়াইতে দৌড়াইতে সে ওই গাছপালার মধ্যে দিয়ে শো শো শব্দ হচ্ছে, অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি নামে নাই তখনও। সে দৌড় দিয়ে চলে আসলো ওই টিলাটার কাছে, টিলাটার কাছে এসে দেখতেছে এক পাশে একটা খোড়ল আছে, এরকম গুহার মতো, এরকম জাস্ট লাইক মানে কেইভ যেরকম থাকে, কেইভের মাথা ওইরকম। তো সে কোনো কিছু চিন্তা না করে ওটার মধ্যে ঢুকে গেছে। তো ওটার মধ্যে ঢুকে যাওয়াতে বাতাসের যে বাড়িটা ওটা থেমে গেছে, ল্যান্ট্রেনটাকে সে অন করে দিছে। হ্যাঁ, ভাগ্য ভালো এটা চার্জ ছিল, ল্যান্ট্রেনের চার্জ ছিল, মোটামুটি ফুল চার্জ করা ছিল। তো যখন তার এই ল্যাম্পটা জ্বলে উঠছে তখন আলো হয়েছে, এই আলোটা একটা সাদাটে আলো, কারণ একটা টিউব লাইটের মতো ছিল ভিতরে। এই সাদাটে আলোতে সে দেখতেছে আশেপাশে দেয়ালটা কালচে পাথরের দেয়াল, মানে কালচে পাথরের দেয়াল এবং এবড়ো থেবড়ো সারফেস, আর নিচের যে মাটিটা ওইটা মাটি, নর্মাল মাটি, এবং অনেক এরকম হয়ে গেছে, এরকম ছোট ছোট আগাছার মতো হয়ে রয়েছে এখানে, আর কেমন জানি একটা বদ্ধ পরিবেশ ভিতরে। আর ওই যে বাইরে যে বাতাস ছুটছে, বাতাসটা হু হু শব্দ করতেছে, ভয়ঙ্কর শব্দ, হু হু করে শব্দ করতেছে। আর কয়েক সেকেন্ডের মধ্যে এই বাতাসের তোড় এত বাড়লো, সে দেখলো কিছু ডালপালা ভেঙে চুরে চলে গেল ওই সামনে দিয়ে, ওই যে তার এই গুহামুখের সামনে দিয়ে একদম ডালপালা কিছু ভেঙে চলে গেল, বাতাসের এত দাপট, মানে মাইকেল মনে করলো যে আমি তো কয়েক সেকেন্ড থাকলে আমাকে উড়াই নিয়ে চলে যেত, এরকম একটা অবস্থা। আর এই সময় শুরু হলো বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, মানে এত এত ফোর্সে বৃষ্টি নামতেছে যে মনে হচ্ছে যে পানি ধুয়ে নিয়ে যাবে দেয়াল টেয়াল সবকিছু, মানে বাইরে যেখানে পানিটা পড়তেছে। তো তখন মাইকেল ফাইন্ড আউট করলো যে তার পায়ের নিচে সরসর করে পানি যাচ্ছে, মানে এই যে পানিটা এটা এই গুহার মধ্যে দিয়ে ঢুকতেছে। তো মাইকেল ভয় পাইলো যে মানে কি হয়, এবং বাইরে টোটালি ডার্ক, এই যে তার ল্যাম্পের আলোতে যতটুকু আলো ছড়াচ্ছে এতটুকুই, মানে আশেপাশে, এবং বাইরে মনে হচ্ছে অন্ধকার, রাত হয়ে গেছে এরকম। এর মাঝে চরম বৃষ্টি হচ্ছে, তুমুল বৃষ্টি, আর তার সাথে বাতাস উহু করে যাচ্ছে, এত ফোর্সে বাতাস যাচ্ছে মনে হচ্ছে যে হ্যারিকেন হলে যেরকম হয় সেরকম। তো ভয়ে মাইকেলের আত্মা শুকায় গেছে, কারণ সে চিন্তা করতেছে আমি এখানে একলা আটকা পড়লাম, মানে কেউ তো জানে না যে আমি এখানে আছি, আমি কোথায় আছি এটা কেউ জানে না। আর ওই সময় তো আসলে কমিউনিকেশন ডিভাইসও এরকম ছিল না, মানে কেউ যে তাকে খুঁজে বের করবে এরকম একটা, তার কাছে কোনো হ্যান্ড রেডিও নাই, কিচ্ছু নাই যে তার সিগন্যাল পাবে বা সেইখান থেকে মেসেজ দিবে এরকম কিছু। তো এইটা সে ভয় পাচ্ছে যে কেউ তো জানে না আমি কোথায়, আর আমি যে বের হয়ে আসছি মামা হয়তো বোর্ড দেখে বুঝবে যে আমি বের হয়েছি, বাট আমি কোথায় গেলাম এটা তো মামা জানবে না,
হ্যাঁ, আমি যে এখানে চলে আসছি এটা তো মামা জানবে না। আর এই যে গুহাতে পানি ঢুকতেছে এটা কত দূর উঠবে? হ্যাঁ, পানি এটা তো আমি জানি না। মামা তো বলছে যে এই আইল্যান্ড গুলো তলায় যায় পানিতে, মানে পানি উঠে যায় পানি এই আইল্যান্ড গুলোতে। এই ভয়টা সে পাচ্ছে। তো সে দেখতেছে এরকম, তার যে ল্যাম্পের আলোতে, ল্যান্টার্নের আলোতে সে দেখতেছে যে পানি যাচ্ছে, কিন্তু পানি খুব বেশি উপর উঠতেছে না। মানে তার এই গোড়ালি লেভেল, স্নেকারের গোড়ালি লেভেল, এটা হচ্ছে কি পানি এই পাশ থেকে এসে ঢুকে যে কোনো জায়গাতে বের হয়ে যাচ্ছে, আবার পানিটা এখান থেকে ঢুকতেছে ঢুকে ওই পাশে বের হয়ে যাচ্ছে। তো সে বুঝলো যে এতক্ষণে যেহেতু পানি খুব বেশি উঠেনি, তো পানি মনে হয় খুব বেশি উঠবে না। এবং একটু পরে দেখা গেলো যে বৃষ্টির তোড় একটু কমাতে পানিও একটু কমে গেল, মানে মানে পানির যে লেভেলটা ছিল এটা কমে গেল, কিন্তু অন্ধকার মোটেই কমতেছে না। বাইরে একই রকম ডার্ক, বৃষ্টি হচ্ছে, বাতাস চলতেছে, মানে জাস্ট বৃষ্টির তোড়টা একটু কমে গেছে। তো মাইকেল চিন্তা করলো এখন তো কিছু করার নাই, আমি তো এখানে আটকেই গেছি। তো সে একটু তাকায় দেখলো এদিক ওদিক, দেখলো যে একটা পাথরের অংশ আছে ওইটা একটু উঁচা, সেখানে এসে বসলো। ওখানে বসে সে ওই ল্যান্টার্নটা রেখে সে মনে মনে চিন্তা করতেছে যে কি করা যায়, মানে তার তো আসলে কোনো উপায় নাই। তো অনেকক্ষণ বসে আছে মাইকেল, এবং এই বাতাসের হুইসেল শুনতেছে, বাতাসের যে শব্দ, শু শু করে বাতাসের শব্দ হচ্ছে, এটা পাচ্ছে। মানে এটা তার হয়ে গেছে। প্রথম দিকে একটু মানে অন্যরকম লাগতেছিল, কারণ গুহার মধ্যে যে বাতাস ঢুকে বেরোচ্ছে, কিন্তু এখন অনেকটা তার কাছে ইউজ টু হয়ে গেছে। আর সে চিন্তা করতেছে যে আমার এই ল্যান্টার্ন কতক্ষণ জ্বলবে। তার যে ওখানে যে সেই যে এখান থেকে একটা ব্যাগের মতো বের করছে টেনে ওই যে বোটের থেকে, সে ওইটা খুলে দেখছে, ওইটার মধ্যে কিছু ড্রাই ফ্রুট আছে, তার এই ক্র্যাকার্স ম্যাকার্স রাখা আছে, ওইটা খাওয়ার জন্য হয়তো ইমার্জেন্সি রেখে দেয়। চিন্তা করলো যে এগুলো কিছুক্ষণ খাওয়া যাবে, অসুবিধা নাই। এগুলো ভাবতেছে, এই সময় সে গুহার ভেতর থেকে একটা তীক্ষ্ণ চিৎকার শুনলো, মানে তীক্ষ্ণ একটা, মানে অনেকটা মানে চিকন টাইপের একটা চিৎকার গুহার ভেতর থেকে আসছে। তো মাইকেল চিন্তা করলো এটা কিসের শব্দ বা কে চিৎকার করলো, মানে সে ভয় পাইছে। মানে সাউন্ডস কাইন্ড লাইক হিউম্যান, মানুষ যদি চিৎকার করে যেরকম হয় অনেকটা ওইরকম। তো সে ভয় পাইছে যে কি, মানে চিৎকারটা কিসের। তো চুপচাপ সে বসে আছে, চিন্তা করতেছে কোনো প্রাণী ঢুকছে নাকি, বা কোনো রকমের প্রাণী এখানে আছে নাকি জঙ্গলের মধ্যে, যেটা হয়তো এই গুহার অন্য কোথাও স্থান মানে আশ্রয় নিছে, সেটা হয়তো চিৎকার করছে ভিতরে। কিন্তু অনেকক্ষণ ধরে আর কোনো সাড়া শব্দ নাই। তো মাইকেলের কাছেও মানে অস্বস্তি লাগতেছে, চিন্তা করতেছে যে মানে কি হইতেছে, গুহা থেকে বের হয়ে যাবে নাকি এরকম ভাবতেছে। এই সময় তার গুহার বাইরে সেরকম একটা শব্দ শুনলো, মানে তার সে যে বসে আছে এন্ট্রেন্সের কাছাকাছি জায়গায়, ওইখানে মনে হলো মুখের কাছে ওই টাইপের একটা শব্দ, ওই যে ওই চিৎকার টাইপের একটা শব্দ, বাট ওইটা এত ডিপ ছিল না, মানে সামনে দিয়ে যেটা হচ্ছে চিৎকারটা, কেমন জানি একটা শব্দ করে গেল কে। এবং সে অবাক হয়ে খেয়াল করলো এখান থেকে, যেখান থেকে সে বসছে সেখানে গুহার মুখটা দেখা যায়। মুখটা মানে সরাসরি দেখা না গেলেও বোঝা যায় যে গুহার মুখের যে আলোটা ওইটা পাওয়া যায়, কারণ আহ অন্ধকার হয়ে গেল কিন্তু আকাশের একটা আলো আছে, সেটা কিন্তু গুহার মুখ থেকে এখানে পড়তেছে এরকম, এটা এতটুকু কিন্তু বোঝা যায়। তো মনে হলো কিছু একটা মুভ করে গেছে সামনে দিয়ে, একটা ছায়ার মতো, মানে এক সেকেন্ডের জন্য অন্ধকারটা আরো ডিপ অন্ধকার হয়ে গেছিল। তো মাইকেল ভয় পাইছে, মনে হলো যে কেউ কি ঢুকলো গুহার মধ্যে এরকম। এবং সে ভয় পাইছে, ভয় পেয়ে সে তাকাই আছে ওদিকে। একটু পর মনে হলো যে হ্যাঁ, ওই আলো আধারি যেখানে এসে পড়ছে, ওই গুহামুখের ছায়াটা যে জায়গায় পড়ছে, যেখানে ওই যে বাইরের আকাশের আলো বা রাতের আলো, অন্ধকারের মধ্যে যতটুকু মানে আলো দেখা যায়, সেই আলোর জ্যোতিটা যতটুকু ছিল সেটা মনে হচ্ছে মাঝে মাঝে মুভ করে অন্ধকার আরো হয়ে যাচ্ছে, মানে কেউ একজন এগোয়ে আসতেছে এদিকে। তো মাইকেল ভয় ভয়ে তার ল্যাম্পটাকে উপর দিকে বাড়ায় ধরলো, মানে উপর দিকে উঁচু করে বাড়ায় ধরলো সামনে দেখার জন্য যে কে আসতেছে ওদিক থেকে বা কি আসতেছে। তো কিছুক্ষণ সে ওরকম ধরে রাখছে, আলোটা কিন্তু বেশ খানিকটা সামনে যেয়ে পড়তেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু দেখা যাচ্ছে পানি কুলকুল করে এসে চলে যাচ্ছে, যতটুকু তার যে লণ্ঠনের আলো যতটুকু পড়ছে ততটুকুর মধ্যে। আর গুহার দেয়ালটা দেখা যাচ্ছে, এবং গুহার দেয়ালের মধ্যে আলো পড়ে বেশ ভীতিকর লাগতেছে, কারণ এই আলো যথেষ্ট না, সামান্য একটু জায়গা আলোকিত করতেছে গোল করে, বাকি জায়গাটা দেখা যাচ্ছে না। এর মধ্যে মাইকেলের মনে হলো মানে একটা আলো আধারির মধ্যে কিছু একটা আছে ওখানে, ওই গুহার ফ্লোরের মধ্যে মনে হচ্ছে হামাগুড়ি দিয়ে কিছু একটা আসতেছে। এখন এটা কি কোনো মানুষ নাকি অন্য কোনো প্রাণী সে বুঝতে পারলো না, আবার কোনো কুমির বা কিছু নাকি তাও সে বুঝতে পারে না, কারণ অনেকটা মনে হচ্ছে যে ক্রল করে যেরকম আসে সেরকম। তো মাইকেল ভালো মতো দেখার জন্য আরেকটু যখন লন্ডনটা সামনে গেছে, সে শুধু দেখলো দুইটা চোখ জল জল করতেছে, এবং সে 1 মিলি সেকেন্ডের জন্য দেখছে যে চোখটা জল জল করছে, তার পাশে মুখ, মানে ওই আলোটা যতটুকু পড়ছিল, মানে
আলো আঁধারির মধ্যে। সেই মুখটা হচ্ছে একটা মানে মানুষের মতো স্কিন ঠিক না, মানে ছাই বর্ণ ফ্যাকাশে টাইপের। এর মধ্যে দুইটা চোখ তাকাইছে এবং চুল আছে মনে হচ্ছে তার কাছে, এবং মনে হচ্ছে যে হাঁ করে আছে তার দিকে। তো মাইকেল আসলে এটা দেখে প্রচন্ড ভয় পেয়ে সে গুহার ভেতর দিকে দৌড় দিল ল্যান্টার্ন নিয়ে, এবং সে যখন দৌড় দিয়েছে পেছন থেকে চিৎকার শুনছে আবার একটা। তো দৌড়াইতেছে মাইকেল গুহার মধ্যে, গুহাটা কিন্তু একদম আঁকা বাঁকা হয়ে গেছে এবং যতটুকু তার আলো পড়তেছে ততটুকু যা দেখা যাচ্ছে, এবং দেয়ালগুলো সামনের দিকে মনে হচ্ছে কয়েক জায়গায় ভিজা ভিজা, এক জায়গায় দেখলো পানি পড়তেছে উপর থেকে, মানে ওই জায়গাটা মনে খোড়ল আছে কোনো উপরে, সেখান থেকে পানি ঝরঝর করে পড়তেছে, সেই পানিও চলে যাচ্ছে। তো মাইকেল দৌড়াচ্ছে, দৌড়াতে যে এক জায়গায় দেখলো যে দুই ভাগ হয়ে গেছে গুহাটা। তো সে কোন দিকে যাবে বুঝতে পারতেছে না, সে লাস্টে ডান দিকের ধরে দৌড়ানো শুরু করলো, মানে সুড়ঙ্গের মতো যেটা দৌড়াচ্ছে, এবং নিচু হয়ে, মানে তার মাথা উঁচা করতে পারতেছে না, মানে খুব উঁচা না। পেছনে কিন্তু ওই যে চিৎকারটা শুনতেছে অনেক দূর থেকে আসতেছে। তো দৌড়াইতে দৌড়াইতে মাইকেল এক জায়গায় বের হয়ে আসলো, মানে বের হয়ে আসছে মানে কি, দেখতেছে গুহার মুখ ওদিকে। তো যেদিক থেকে সে বের হয়ে আসছে ওই দিকটা একদম গাছপালা দিয়ে ঘেরা, মানে পুরা গাছপালা দিয়ে ঘেরা, বৃষ্টি হচ্ছে সমানে। তো মাইকেল আসলে ভেতরে থাকার সাহস পেল না, কারণ পেছন থেকে ওরকম চিৎকার আসতেছে, আবার ওরকম চিৎকার আসতেছে, মানে ভয়ঙ্কর চিৎকার, অনেকটা মনে হচ্ছে কোনো মানুষ যদি ভয়ঙ্কর ভাবে কোনো পশুর মতো চিৎকার করে ওইরকম। তো মাইকেল মানে ওখান থেকে দৌড় দিয়ে বের হয়ে আসছে, গুহার মধ্যে থাকা আসলে তার পক্ষে সম্ভব না ভয়। এখানে বাতাস কমে গেছে, এখন শুধু বৃষ্টি হচ্ছে, এবং আকাশটা অনেকটা আলো আধারি টাইপের একটা পরিবেশ হয়ে গেছে, সন্ধ্যার সময় যেরকম হয় সেরকম। তো হেঁটে সে গাছপালার মধ্যে দিয়ে এগিয়ে গেল সামনে। তো হাঁটতে হাঁটতে একটু অবাক হয়েছে মাইকেল, কারণ এটা কিন্তু পায়ে চলা পথের মতো একটা, মানে হাঁটা যায়, গাছপালার মধ্যে দিয়ে হাঁটার একটা রাস্তা, দুই পাশে গাছপালা। বৃষ্টি যে পড়তেছে সেই গাছপালা ধুয়ে সরসর করে বৃষ্টির পানি তার গায়ে লাগতেছে। তো মাইকেল মনে করলো যে আমি এখানে দাঁড়ায় থেকে তো লাভ নাই। পিছনে হঠাৎ করে চিৎকার শুনতেছে দূর থেকে, ওই চিৎকারটা যেটা সে শুনে আসছে ওইখানে। সে চিন্তা করলো ওইটা কি, মানে তার মনে এখনো কোয়েশ্চেন মানে জাগতেছে ওইটা কি। তো সে ওই গাছপালার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে, এবং হাঁটতে হাঁটতে হঠাৎ করে সে দেখলো যে ওই জায়গাটা ফিকে হয়ে গেছে গাছপালা। এক জায়গায় বের হয়ে আসলো, ওই জায়গায় দেখলো যে খোলা একটা জায়গা। দাঁড়াই সে দেখতেছে এইটা একটা গ্রেভইয়ার্ড, মানে অনেকগুলা এখানে ছোট ছোট টুমস্টোন ওখানে আছে, হ্যাঁ, কবরস্তম্ভ, অনেক অনেক কবরস্তম্ভ। এবং এই এই যে কবরস্তম্ভর একেবারে শেষের দিকে একটা বড় মজোলিয়াম টাইপের, মানে বেশ বড় না, মোটামুটি একটা বলে একটা ঘরের মতো করা আর কি, হ্যাঁ, একটা সমাধি ক্ষেত্র ওইটা। এবং ওইটার সামনে একটা ক্রস আছে, মানে ওই মসুলিয়ামের সামনে একটা ক্রস প্লেস করা, আর বাকিগুলোর সামনে ক্রস নাই। বাকিগুলো হচ্ছে সব জাস্ট লাইক একটা টুমস্টোনের মতো দেওয়া ছোট এরকম, এবং কেমন জানি ভয় লাগার মতো একটা জায়গা। এবং সে যখন ওখানে দাঁড়াইছে তখনই সে দেখলো যে আকাশে বিদ্যুৎ চমকাইলো আবার, এবং জায়গাটা কেমন লাগতেছে, বাতাস এসে ওই ওই খোলা জায়গার আশেপাশে যে গাছগুলো সেগুলো কিরকম নাড়াচ্ছে। তো মাইকেল এতটা ভয় পাইছে, কারণ সে তো মানে তখনও কিশোর আসলে। সে চিন্তা করতেছে যে আমি কই যাব, মানে আসলে যাওয়ার তো কোনো জায়গা নাই, পিছনে গাছপালার ওই পাশে হচ্ছে একদম মানে অশান্ত সমুদ্র, কোথাও তো যেতে পারবে না, এখন সে কই যাবে, আর এই যে ফাঁকা জায়গাটার পেছনে গাছপালা এরকম করতেছে। তো মাইকেল চিন্তা করলো যে আমার কোনো উপায় নাই, আমাকে যে ঢুকতে হবে ওই মজুলিয়ামের ভিতরে। তো সে ওই জায়গা দিয়ে হাঁটা শুরু করলো, হেঁটে হেঁটে যাচ্ছে সে। তো যখন সে হেঁটে হেঁটে যাচ্ছে ওই এই সমাধিগুলোর পাশ দিয়ে, ওই যে ওখানে টুমস্টোন গুলা পাশ দিয়ে, সে পিছনে শুনতে পাচ্ছে ওই চিৎকারটা আরো মনে কাছায় আসতেছে। সে দ্রুত হাঁটা ধরলো, হেঁটে একবার মজুলিয়ামের সামনে চলে গেল, যে দেখতেছে যে এইখানে একটা লোহার মানে ওই মানে মেটালের দরজা আছে লোহার, তো এরকম মানে ইসের মতো অনেকটা জালির মতো বানানো, সুন্দর করা ফ্লোরাল প্রেজেন্টেশন সহ। তো সে ওইটা ধরে টান দিল, খুলে আসলো, সুন্দর ক্যাঁচ করে শব্দ করে খুলে আসলো। বোঝা গেল যে লোহাতে মরিচা ধরে গেছে, এত পুরানো। তো মজুলিয়ামের সামনে কিন্তু একটা ক্রস আছে, এবং এই ক্রসটা দেখেই সে আসছে এখানে। সে মনে করছে যে মাইকেল তো আসলে খ্রিস্টান, সে বিশ্বাস করে যে এখানে এসে যে আমি যদি একটু সেফটি পাই, মানে নিশ্চয়ই ওইটা অন্য কিছু খারাপ কিছু যেটা এরকম চিৎকার করতেছে। তো সে মজুলিয়ামের ভিতরে ঢুকছে, হাতে সেই তার নিয়ে ওই তার যে লন্ঠন আছে ওইটা নিয়ে ঢুকছে। ঢুকে সে দেখতেছে মাঝখানে এরকম একটা বড় সার্কোফাগাস রাখা, ইসের মানে পাথরের সার্কোফাগাস রাখা ওইখানে, মানে কারো একজনের সমাধি এখানে। তো সে চিন্তা করলো যে আমি এটা মানে পড়বো,
কাছে গেল, ওইটার যে নাম ফলক ইত্যাদি পড়ছে ল্যাটিন ভাষায় লেখা, কিচ্ছু বুঝলো না সে, মানে সে ওইটা জানে না, পড়তে পারে না আসলে। তো মাইকেল বসে আছে চুপচাপ একটা কোণার মধ্যে, দেয়ালের মধ্যে পিঠ দিয়ে চুপচাপ বসে আছে আর চিন্তা করতেছে সময়টা পার হবে কখন, বৃষ্টি ঝড় থামলে তারপরও সে একটা মানে ভরসা পেত যে সে আবার যেত ওই জায়গায়, তখন গুহার মধ্যে দিয়ে যেত, কেননা সে এখন জানে না ওই জায়গায় গুহা ছাড়া ওইখানে পৌঁছাবে কেমনে সে, এটা সে বুঝতে পারতেছে না। বাট ঝড় বৃষ্টি থামলে সে আবার একটা ট্রাই নিত, কিন্তু তার প্রচন্ড ভয় লাগছে ওইটাতে। তো অনেকক্ষণ সে বসে আছে, সে হঠাৎ দেখলো যে তার যে ল্যাম্পটা আস্তে আস্তে ডিম হয়ে যাচ্ছে। আসলে তখনকার ব্যাটারি এত স্ট্রং হতো না, ডিম হতে হইতে হইতে একদম মানে কমে গেছে আলো। কতক্ষণ সময় পার হয়েছে জানে না, এবং এর মধ্যে ন্যাচারালি অন্ধকার হয়েছে বাইরে, মানে এমনি তো আসলে ঝড়ের জন্য হয়েছিল, এবং ন্যাচারালি অন্ধকার হয়েছে। বৃষ্টিটা এখন আছে, একঘেয়ে বৃষ্টি কমে গেছে, তোড় কমে গেছে, একঘেয়ে বৃষ্টি আছে। মাঝে মাঝে বাতাস আসতেছে, এবং বাতাসটাই মজলিমের ভেতরে ঢুকতেছে, ঢুকে একদম চারিপাশে সার্কুলেট করে বের হয়ে যাচ্ছে আর এক পাশ দিয়ে এরকম। এটা কিন্তু ঢোকার কিন্তু দুই পাশেই দরজা আছে, তো মাইকেল এক পাশ দিয়ে ঢুকছে আর কি। তো মাইকেলের ঝিমুনি লেগে গেছে এবং ভিজছে যে শরীরে, মানে হাতের এই চামড়াগুলো একদম কোচকায় গেছে। তো দেয়ালের মধ্যে সে এরকম বসে আছে, দেখতেছে তার ল্যান্টার্নটা নিভে যাচ্ছে আস্তে আস্তে, তার খুবই লাগতেছে। তো সে মনে মনে সে সৃষ্টিকর্তাকে স্মরণ করা শুরু করলো। আর তো তার কাছে আর কোনো উপায় নাই, যতটুকু তার মার কাছে শিখছে বা সে চার্চে গেছে, তার মাকে যা প্রে করতে দেখছে ওগুলা সে মনে মনে পড়া শুরু করলো, চিন্তা করতেছে কি হবে। এই সময় শব্দ পেল, কেমন জানি একটা খ্যাঁ খ্যাঁ করে কণ্ঠে কিছু একটা শব্দ করতেছে এরকম, এবং সে দেখলো ওই মজুলিয়ামের সামনে, ওই যে দরজার সামনে, ওই যে ওরকম ক্রল করা কিছু একটা আসছে। এবং এখন কিন্তু এই যে রাতের আলোটা পড়ছে এই জায়গায় খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, কারণ ওইটা কিন্তু দরজার বাইরে, দরজার বাইরে ওইখানে আছে, এবং সে স্পষ্ট বুঝতে পারতেছে ওইটার অবয়বটা। অবয়বটা দেখে মনে হচ্ছে একটা মানুষ যদি বুকে হেঁটে আসে এরকম, এবং ওইটা এরকম খ্যাঁ খ্যাঁ শব্দ করতে করতে এই মজুলিয়ামের যে মেন দরজাটা, যেখানে এন্ট্রিটা, যেখান থেকে ঢুকছে মাইকেল, ওই জায়গায় চলে আসছে, এবং শব্দটা স্পষ্ট পাচ্ছে, এমন একটা ঘড়ঘড়ে শব্দ যে মাইকেলের মানে আত্মা শুকায় যাচ্ছে শব্দ শুনে। সে কি করবে বুঝে উঠতে পারতেছে না, ভয় এসে থরথর করে কাঁপতেছে, চিন্তা করতে পারতেছে সে কি করবে মাইকেল। তো দেখলো যে ওইটা ওরকম করে শব্দ করতে করতে আস্তে আস্তে ওই দরজা দিয়ে ঢুকলো, ওই মজুলিয়ামের ভিতরে ঢুকে গেল, এবং মনে হলো আন্দাজ করার চেষ্টা করতেছে মাইকেল কোথায় আছে। মাইকেল মানে তড়িৎ গতিতে একটা লাফ দিল এখান থেকে, সে লাফ দিয়েও যে ওই যে সার্কোফাগাসটা যেটা আছে মানে পাথরের কফিনের মতো, সে ওইটার উপরে উঠে গেছে। ওইটার উপরে উঠে বসে সে চোখ বন্ধ করে দুই হাত মুঠ করে সে যতটুকু প্রেয়ার জানতো সে প্রে করা শুরু করলো, এবং চোখ বন্ধ করে সৃষ্টিকর্তারে বলতেছে আমাকে বাঁচাও, আমি খারাপ কোনো কিছুর উপরে আছি এখানে, আমাকে বাঁচাও। অনেকক্ষণ সে এরকমই করতেছে। তার কাছে কেন জানি মনে হলো যে তার আশপাশ দিয়ে ওই জিনিসটা সার্কেল করতেছে, ওই যে সার্কোফাগাসের চারপাশে, কিন্তু তাকে কেউ ধরতেছে না এরকম। তো হঠাৎ করে খুব কাছেই কড়কড় শব্দে বাজ পড়লো, মানে এত জোরে বাজ পড়ছে মনে হচ্ছে চারপাশ ভেঙে যাবে এরকম। তো এই শব্দটা শুনে মাইকেল থরথর করে কেঁপে উঠছে। সে কিন্তু ওই যে পাথরের যে সার্কোফাগাস ওইটার উপর উঠে বসে আছে, সে এত জোরে বাজ পড়ছে ওই পাথর মনে কেঁপে উঠছে এরকম। তো মাইকেল প্রচন্ড ভয় পেয়েছে যে এত জোরে বাজ পড়লো, এবং ওই শব্দের চোটে পুরা যে এই যে পুরা মজুলিয়ামটা কাঁপছে এরকম, এত জোরে শব্দ হয়েছে। তো মাইকেল হঠাৎ করে তাকায় আছে দরজার বাইরের দিকে যে কি ব্যাপার, এবং তীব্র আলোর একটা ঝলকানি হয়েছে এখানে, মনে যে আসলে ওখানকার মাটির মধ্যে এসে মনে হয় মানে লাইটনিং স্ট্রাইক করছে এরকম। এরপর দেখলো মাইকেল যে একটা নীল আলো, নীল একটা এরকম আলো বেশ বড়, এইটা এই দরজার দিকে আসছে, মানে এই যে মজুলিমের দরজার দিকে এসে নীল আলো দাঁড়ায় আছে, এবং সাথে সাথে শব্দ পেল, ওই যে খ্যার 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 শব্দ করতেছিল ওই জিনিসটা মনে হলো এই পাশে দরজাতে খুব দ্রুত বের হয়ে চলে গেল ওই পাশে যে দরজা, এবং সে শব্দ পাইছে যে ওই যে ওখানে যে লোহার একটা দরজা ছিল ঠেলে বের হয়ে গেছে এরকম। মাইকেল তো আরো ভয় পেয়েছে, সে মানে তার চোখ বন্ধ করে সে শুয়ে পড়ছে ওই জায়গায়, শুয়ে পড়ে দুই হাত মুঠ করে সে তার বুকের কাছে এনে সে প্রার্থনা করা শুরু করছে, এবং চোখ বন্ধ করে, এবং সে মানে কিছু মানে ভাবতেছে না, সে প্রার্থনা করতেছে, শুধু প্রার্থনা করতেছে চোখ বন্ধ করে। কোন সময় মাইকেল যে এইভাবে ঘুমায় গেছে তার খেয়ালই নাই, তার মানে কিছু মনে নাই। তার যখন ঘুম ভাঙছে তখন সে দেখতেছে আলো, মানে তার চোখ মেলে দেখে যে আলো, পাশ থেকে আলো আসতেছে, সে একটা পাথরের এরকম ইসের উপর শুয়ে আছে।
তো তার কাপড় চোপড় শুকনা, মানে শুকায় গেছে। মাইকেল উঠে বসছে, উঠে দেখলো যে তার শরীরটা কেমন জানি লাগতেছে, কারণ সে ওই যে ঠান্ডা সারা ভেজা অবস্থা এখানে শুয়েছিল। তো সে উঠে বসলো, বসে তাকালো সে কোথায় বসা। তাকায় সে দেখতেছে যে সে এরকম একটা ক্যাসকেটের উপরে, মানে স্টোন মেড, পাথরের তৈরি একটা ক্যাসকেটের উপর সে বসা, এবং এটার উপরে মুখের জায়গায় এনগ্রেভ করা একটা মহিলার মানে চেহারা এনগ্রেভ করা, চুল টুল এরকম নেমে গেছে, এরকম এনগ্রেভ করে বানানো, মানে খোদাই করে বানানো। এবং চেহারাটা দেখেই কেন যেন প্রচন্ড ভয় পেয়েছে মাইকেল, এবং সে ওইটার উপরে যে সে শুয়েছিল সে তাড়াতাড়ি লাফ দিয়ে ওখান থেকে নামছে। ওটা বেশ উঁচুতে প্লেস করা, লাফ দিয়ে সে নামছে, নেমে সে থরথর করে কাঁপতেছে। সে কখনো কল্পনা করে নাই যে সে এরকম যে একটা এরকম মানে ইসের মধ্যে, একটা মজলিয়ামের মধ্যে, মানে যেখানে একটা মানে তাদের কবরই, তো ওইটার উপরে যে সে ঘুমায় থাকবে এটা কল্পনাই করে নাই সে কখনো। তো ভয়ে থরথর করে সে কাঁপতেছে, যদিও দিনের আলো করছে এবং ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছে দুই পাশ থেকে, এবং সূর্যের আলো দেখে তার কাছে অন্যরকম লাগলো। তো সে চিন্তা করলো যে এইখানে আমি কালকে এরকম ভয় পাইছি, মানে এখন তো দিন, কালকে মানে একটা রাত চলে গেছে। তো সে তাকায় ফ্লোরের দিকে তাকাচ্ছে, তাকায় দেখে যে ফ্লোরের মধ্যে শুকনা পাতা, মানে একদম অনেক শুকনো পাতা জমানো, এছাড়া ওই শুকনো শুকনো মাটি হয়ে আছে, নিচটা তো পাকা করা একদম, এবং সেখানে ডিজাইন করা অনেকটা পাথরের উপর ডিজাইন করছে, সেটার মধ্যে এরকম ময়লা হয়ে আছে, শুকনা মাটি পাতা, এর মাঝ দিয়ে কেমন জানি ভেজা টাইপের একটা পিচ্ছিল দাগ গেছে, যেমন এই ঘষে যদি কিছু যায়। সেখানে সে খেয়াল করে দেখলো যে দুইটা হাতের ছাপ এরকম টেনে টেনে যদি যায় কেউ, দুইটা হাত এরকম এরকম পড়ে, কয়েকবার আছে সেই দিক দিয়ে। এবং সে খেয়াল করে করে দেখলো পুরা এই যে ক্যাসকেটটা বা সার্কোফেগাস যেটা আছে, এটা চার পাশ দিয়ে দুই হাতটা গেছে এরকম। অবাক হলো সে, এরকম লম্বা হাত, মানে হাতের পামটা মনে হচ্ছে বড়, এবং আঙ্গুলের আগাগুলো যেখান থেকে টেনে টেনে গেছে সে পুরো বুঝতেছে ছেঁচড়ায় গেছে এরকম। এবং সে ভালো মতন খেয়াল করলো যে ওই পাশে দরজা দিয়েও ওই একই রকম ভাবে চলে গেছে। তো কয়েক সেকেন্ড দেখার পর তার আর সাহস হলো না ওখানে। মাইকেল দ্রুত বের হয়ে গেল ওই দরজা দিয়ে, যেখান দিয়ে সে ঢুকছিল ওই পাশের দরজা দিয়ে না, যেখান দিয়ে সে আসছিল ওই দরজা দিয়ে বেরিয়েছে। বের হয়ে সে দেখতেছে যে ঠান্ডা ঠান্ডা বাতাস চারিপাশে, মানে অন্যরকম রোদ উঠছে হালকা, ঠান্ডা ঠান্ডা বাতাস, এর মধ্যে দিয়ে সে হেঁটে হেঁটে বেরোলো। বের হয়ে দেখতেছে যে সেই যে খোলা জায়গাটা যেখানে নাকি অনেকগুলো সে কবর দেখছে, অনেকগুলা এরকম টুনস্টোন দেখছে, ওগুলার পাশ দিয়ে যাচ্ছে, এবং সে তাকায় তাকায় কয়েকটা টুনস্টোনে দেখতেছে, কয়েকটার মধ্যে সে ইংরেজি ডেট দেখলো, ইংরেজি নাম আছে। অবাক হয়ে গেল, কিন্তু সাহস হলো না তার, কারণ ও যখন ওদিকে তাকাচ্ছে দেখতেছে আরো অনেক দূর পর্যন্ত অনেক কবর, এবং ওই পাশে গাছপালা, প্রচন্ড ভয় লাগতেছে, দিনের বেলাও ভয় লাগতেছে, খা খা করতেছে জায়গাটা। তো মাইকেল আর কিছু চিন্তা না করে সে দ্রুত হাঁটা দিল সামনে। তো হেঁটে যেতে যেতে ওই গাছপালা দিয়ে যখন যাচ্ছে দেখলো যে এক পাশ থেকে একটা এরকম ছোট চিকন রাস্তার মতো আছে, যাওয়ার মতো, পায়ে চলা একটা রাস্তার মতো। তো চিন্তা করলো যে আমি কেটে দিয়ে যাবো নাকি গুহাতে যে ঢুকবো। আবার তার সাহস হচ্ছে না গুহাতে ঢোকার, কারণ তার ওই ল্যান্টার্ন কিন্তু নিয়ে আসছে হাতে, সেটা নিভানো, মানে সেটা তো আসলে চার্জ শেষ হয়ে গেছে রাতে, সে হাতে করে নিয়ে আসছে তাও। কিন্তু চিন্তা করলো এই গুহার মধ্যে আবার ঢুকবো কোনো রকম বাতি ছাড়া, এরকম দিনের বেলা, কালকে যা দেখছি, এটা তো ভয়ঙ্কর একটা ব্যাপার। তো তারপরও সে কিন্তু একটা ডিলেমার মধ্যে পড়ে যায় যে সে কি ঢুকবে কিনা বা অন্য কোন দিক দিয়ে যাবে। ওই যে একটা ছোট্ট রাস্তা দেখছে, তো যখন সে এরকম চিন্তা করতেছে, মানে তার মন দুইভাবে কাজ করতেছে ঢুকবে কিনা, এই সময় সে গুহার ভেতর থেকে কেমন একটা শব্দ শুনে, এই ঘর 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 কেমন একটা শব্দ। দ্রুত সে ওই চিকন রাস্তাতে দৌড় দেয়, মানে একদম দৌড় লাগায় ওখান থেকে। সে আর গুহায় ঢোকার প্রশ্নই আসে না, ওদিক দিয়ে দৌড় দেয়। দৌড়ায় যাচ্ছে, দেখছে একদম পায়ে চলা, এবং তার ডান দিকে পড়ছে পাহাড়টা, এরকম উঁচু পাহাড়টা, মানে পাহাড় মানে টিলা বা উঁচু পাহাড় যেটাই হোক, মানে খুব বেশি বড় না আর কি, কিন্তু পাথরের। তো এইটার পায়ে দিয়ে সে দৌড়ায় দৌড়ায় যাচ্ছে, তখন সে বুঝতে পারলো যে এইটার ভিতর দিয়েই গুহাগুলা গেছে। তার মানে অবশ্যই, যেহেতু সে একদিক দিয়ে দৌড় দিয়েছে একটা মুখের কাছ দিয়ে, আর একটা মুখ সে পাবেই নিশ্চয়ই, নিশ্চয়ই আরো মুখ আছে এটার। তো যেন ভাগ্য ভালো হয় যেখান দিয়ে সে ঢুকছিল ওখানে যায় যেন পৌঁছায়। তো সে দৌড়াচ্ছে আর মনে মনে প্রার্থনা করতেছে, হ্যাঁ, যে গড সেভ মি, গড সেভ মি, শো মি দ্য ওয়ে, এরকম বলতে বলতে দৌড়াচ্ছে। তো দৌড়াইতে 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 দেখতেছে এই পাশে কিন্তু গাছগাছালি একদম মানে অন্যরকম। এক সময় যে শাট করে সে পৌঁছায় দেখলো রাইট এই গুহামুখ থেকেই আমি ঢুকছিলাম, সে চিনে ফেলছে দেখে। তো সে তাড়াতাড়ি গুহামুখের পাশ দিয়ে বেরোলো, কারণ ওইটাতে একটু এরকম খাঁজের মধ্যে ছিল। বের হয়ে সে দেখলো যে হ্যাঁ এখানেই আমি আসছিলাম, তাড়াতাড়ি দৌড়ায় ওইখানে বেরোলো। বের হয়ে সে একদম দৌড়াইতে দৌড়াইতে যে পৌঁছায় গেল একেবারে সেই ওইটার যে মুখ বিচের কাছে ওই জায়গাটায়। তো সে দৌড়ায় ফার্স্টে গেছে তার বোটটা কোথায় আসে, নাকি নিয়ে চলে গেছে বাতাস কে জানে দেখার জন্য। তো দেখলো যে হ্যাঁ বোট আছে, বোটটা এরকম করে যে ওই পাশে একটা খোড়লের মতো ছিল, ওইটার মধ্যে মাথাটা ঢুকে গেছে।
এখন এটা বের করবে কে? এইটা তো একটা বিশাল ব্যাপার। তো চিন্তা করলো যে আমাকে তো কিছু একটা করতেই হবে, কেন এইখানে আমি আটকায় থাকলে তো খবর আছে আমার। তো সে চিন্তা করে গেল ওই জায়গায়, যে দেখলো যে বোটের মাথাটা এমন ভাবে আটকাইছে, তাকে যেটা করতে হবে এখান থেকে দড়ি ধরে টেনে টেনে সরায় আনতে হবে এই পাশে। তখন অবশ্য একেবারে সমুদ্র শান্ত, সমুদ্রের মধ্যে আর ই নাই। পাশের যে খাড়িটাও, যেই খাড়ি দিয়ে সে ঢুকছে ঘুরে এসে, ওই জায়গাটাও শান্ত। তো সে দড়ি দিয়ে অনেক টানাটানি শুরু করলো এখান থেকে। দেখতেছে যে মানে কাজ হচ্ছে না, দড়ি দিয়ে টানতেছে, কোনো কাজ হচ্ছে না, মানে নৌকা এই পাশে মুভ করে আসতেছেই না। তো দেখলো যে বাতাসের বেশ ফোর্স আছে। তো মাইকেল চিন্তা করলো যে একটা কাজ করে দেখি আমি, এইটার মধ্যে তো একটা সেল আছে, মানে একটা পাল আছে, এটা টানায় দেখি। তো সে বোটে উঠলো, উঠে দেখলো ফার্স্টে যে বোটের মধ্যে কোনো ড্যামেজ হয়েছে নাকি, বোটটা এসে বাড়ি টাড়ি খেয়ে ভাঙছে নাকি। দেখলো যে না, ওরকম কিছু হয় নাই। এটা ওই যে ঢেউয়ের তোড়ে এদিক থেকে এসে ওইখানে ওই খাড়ির ওই জায়গায় আটকায় গেছে, মানে একটা খাজের মধ্যে আটকায় গেছে, আর শেকড়ের সাথে বাধা ছিল, সুতরাং এই পাশটাও বের হয় নাই। তো যাই হোক, সে তাড়াতাড়ি যে ওখানে যে বের করলো, সেলটা বের করে ওইখানে টানায় দিল। সেলটা বের করে টানানোর কিছুক্ষণের মধ্যে বাতাসের বাড়ি লাগলো সেলে। সে দেখলো যে ভালোই, তার বুদ্ধিটা খারাপ হয় নাই। কয়েকটা বাড়ির দিল এবং সে সাথে সাথে ওইখান থেকে ঠেলা শুরু করলো তার বইটা দিয়ে। দেখলো যে ফট করে ওই খাজের থেকে বেরোয় আসে বোটের মাথা, এবং টেনে তাড়াতাড়ি তাকে ওই দিকে সরাই নিতে, বাতাস যেদিকে। তো ওই খাড়ির এই পাশ থেকে বোটটা যখন মোটামুটি একটু পানির মধ্যে চলে আসছে, তখনই সে তাড়াতাড়ি আবার সেলটা নামায় ফেললো, যাতে এই বাড়িতে তাকে আবার দূরে কোথাও না নিয়ে যায়। তো সে তাড়াতাড়ি প্যাডেল করা শুরু করলো এখান থেকে। প্যাডেল করতে করতে বেরোচ্ছে, যে যখন খোলা জায়গা একটু বেরিয়েছে, যে জায়গাটার থেকে গভীর একটু পানি শুরু হয়েছে এই জায়গায়, তো তখন সে দূরে তাকায় দেখতেছে যে ওই জায়গায় দুইটা মানে একটু বড় ইয়ট টাইপের ওই জায়গায় খুঁজতেছে, এবং ওইটা মানে সাথে মানে এরকম মাইক আছে, সে ওখান থেকে বুঝতে পারছে। তো ওইখান থেকে মনে হয় তাকে দেখছে, তাদের কাছে মনে হয় বাইনোকুলার ছিল, বাইনোকুলার দিয়ে দেখছে, তাড়াতাড়ি তার দিকে এগোয় আসতেছে, এবং সে বুঝলো যে এটা তার মামাই হতো, তার জন্য খুঁজতে আসছে। তো এসে যখন নাকি বোট কাছে চলে আসলো, দেখলো একটা ইয়ট, এবং এই ইয়টটা মনে ওদের কোস্ট গার্ডের ইয়ট। সে যখন চলে আসে তখন সে বুঝলো যে তাকেই খুঁজতে আসে। দেখলো যে ওই বোটের মধ্যে তার মামাও আছে। তো তার মামা তো তাকে দেখে একদম আবেগ আপ্লুত হয়ে গেল, তারে মানে ওখান থেকে বকাবকি করতেছে আর কাঁদতেছে যে তুই কই গেছিলি। তো সে বলতেছে এরকম রিল্যাক্স, আমার আগে করো, হেল্প করো। তো ওইখান থেকে তাদেরই লোক নেমে আসলো তার এই বোটে, এবং এটাকে বেঁধে ওইটার সাথে আস্তে আস্তে করে তাদের নিয়ে গেল, তারা উঠাই নিল ইয়টে। তো মামা বলতেছে কি ব্যাপার, কি হয়েছে? তখন সে বললো যে আমি কালকে এরকম এরকম করে চলে আসছি। তো তার মামা বলে খুবই খারাপ কাজ করছো, তুমি এখানে কেন আসছো? তো বলতে যে আমি তো জানতাম না এই জায়গাটা যে এরকম ডেঞ্জারাস, বলছে কি হয়েছে এখানে এসে, কি ডেঞ্জারাস কি হয়েছে? তো মামার এসে তখন বললো যে আমি এরকম এরকম জিনিস দেখছি। তো তার মামা হাঁ করে তাকায় আছে। কিছুক্ষণ তাকায় থাকার পরে বলল যে আইল্যান্ডটা কিন্তু আসলে একটু অন্যরকম, মানে এটার একটা ইতিহাস আছে, এটা একটু ভয়ের। এখানে একজন ভদ্রলোক থাকতেন, তিনি অনেক ধনী, তারই ছিল এই আইল্যান্ডটা। তো ওইখানে তুমি যেখান পর্যন্ত গেছো, তুমি বললো যে একটা কবরস্থান, তার ওই পাশে কিন্তু তার ম্যানশন ছিল বড়। তো সেখানে তিনি থাকতেন, আর তিনি বিয়ে করে আনছিলেন অন্য একটা দেশ থেকে একটা সুন্দরী মহিলাকে। তো সে তার ওয়াইফকে নিয়ে ওখানে থাকতেন, কিছু তার লোকজন থাকতেন, এমপ্লয়িরা। তো ভালোই সময় কাটাইতেন তিনি, একটা সময় বেশ তার মানে সুন্দর সময় কাটছে এখানে। তো তার ওয়াইফের অসুখ হয়। তো অসুখ হওয়ার পর তার ওয়াইফ এখানেই মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তো মারা যাওয়ার পরে তিনি তখন তার ওয়াইফকে ওইখানেই কবর দেন, ওই পাশেই তাদের যে মেনশন তার পেছনেই তিনি একটা কবরস্থান তৈরি করেন এবং সেখানে কবর দেন। তিনি ভাবছিলেন যে তার এই ম্যানশনের পাশেই যদি তার স্ত্রীর সমাধি থাকে, তিনি এখানে আসবেন, এসে সময় কাটাবেন, স্ত্রীকে স্মরণ করবেন, তার ভালো মুহূর্তগুলো মনে করবেন, তাদের কাটানোর সময় স্মৃতি মনে করবেন। তো এগুলো তিনি চিন্তা করছিলেন। বাট তিনি যখন এইরকম সময় কাটানো শুরু করেন, তিনি আরো অবসাদগ্রস্ত হয়ে যান, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যান, কেমন জানি হয়ে যান। তার ভাই বোনরা এটা টের পায়, তার ভাই বোন অন্য জায়গা থেকে আসে, এসে তাকে নিয়ে যায় এখান থেকে। তিনি তখন বেশ অসুস্থ। কেন তিনি অসুস্থ হয়েছিলেন এটা তিনি বলতে পারেন না, তিনি নাকি শেষ পর্যন্ত চলাফেরা করতে পারতেন না, এরকম একটা অবস্থা হয়ে গেছিল তার। তো যাই হোক, তার ওই ম্যানশনও আস্তে আস্তে অ্যাবান্ডন হয়ে যায়, কারণ ওখানে কেউ ওরকম নিতে চায় না, ওই জায়গাটা ওইরকমই পড়ে থাকে। এখনো মনে হয় একেবারেই শেষ অবস্থা ওই জায়গায়, মানে একদম শেষ হয়ে গেছে। তো ওই ম্যানশন ওরকমই পড়ে থাকে। আর ওই কবরস্থানে পরবর্তীতে এখানে যারা ওই যে নাবিকরা ছিল, বা যাদের পরিচয় পাওয়া যেত না, যারা আসতো এখানে, যারা এখানে যদি কেউ মারা যেত, তাদের যদি পরিচয় না মিলতো, তারা ওই কবরস্থানে সমাহিত হইতো। তো এরপর থেকে অনেকে ভয় পায় ওই আইল্যান্ডে, আসলে গেলে উল্টাপাল্টা জিনিস দেখে, মানুষজন ভয় পায়, মানুষের এতে ভিড়ে না। আমি তোমাকে বলছিলাম যে ওইটা আসলে নেওয়া যাবে না। হ্যাঁ, আমাদের এই পাশে আমি চাইছিলাম যে 2টা লিজ নিতে, তোমাকে কিন্তু আমি আগে বলছিলাম, তুমি কেন ওদিকে গেলা? তো তখন মাইকেল বলতেছে আমার কাছে অনেক সুন্দর লাগছিল এখান থেকে দেখে।
তো তখন তার মা বলতেছে অনেক কিছুই দূর থেকে সুন্দর লাগে, কিন্তু আসলে সেটা সুন্দর কিনা আমরা জানি না। সো সব জায়গায় আমাদের সব এনডেভার করা উচিত না বা যাওয়া উচিত না। যাই হোক, তিনি বুঝান, ভাগ্নাকে বুঝাই নিয়ে আসেন। আর মাইকেল চলে আসার পর বেশ কিছুদিন সে অসুস্থ ছিল, সে যথাসময়ে ফেরত যেতে পারেনি তার বাড়িতে। তিনি বেশ কিছুদিন অসুস্থ ছিল, মামার তত্ত্বাবধানে ছিলেন। তার বাড়িতে জানানো হয় যে সে শারীরিকভাবে অসুস্থ। তো মানে বেশ অসুস্থ ছিলেন তিনি, জ্বর ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হয় তার, তো ফ্লু এরকম অনেক কিছু হয়। তো এগুলার পরে তিনি বেশ দুর্বল অবস্থায় শেষ পর্যন্ত তাদের বাড়িতে ফেরত যান ফ্লোরিডাতে। তো এইটা তার জীবনের একটা মানে অন্যরকম স্মৃতি, এবং তিনি বলছেন যে ন্যাচারালি আমি কখনোই চিন্তা করিনি আমি এরকম কোনো ভয় আমার জীবনে আমি পাবো। আমি আমার লাইফে এর পরবর্তীতে অনেকবারই অনেক জায়গা দিয়ে গেছি, অনেক অনেক রকম জায়গায় গেছি, রাতের বেলা এলিগেটর এলি দিয়ে চলাফেরা করছি, হ্যাঁ মানে গাড়ি চালায় গেছি, মানুষ বলো ওখানে মানুষ ভয় পায় রাতের বেলা, বাট আমি কিন্তু ওই রকম ভয় আর কখনো পাই নাই। বাট ওই যে স্মৃতিটা ওইটা আমার মনের মধ্যে গেঁথে গেছে, সেটা আমি বেশ ভয়ঙ্করভাবেই ভয় পাইছিলাম। তো যাই হোক, এটাই ছিল মাইকেল ব্যাননের ঘটনা। তিনি একজনকে এটা শেয়ার করেছিলেন, যিনি এটা তার নাম শেয়ার করবেন না। তো যাই হোক, তিনি বলেছেন এটা মাইকেল ব্যাননের ঘটনা বলেই শেয়ার করতে। তো সেটাই আমি করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার কাছে কিন্তু বেশ ইন্টারেস্টিং, ভয়ের মনে হয়েছে ঘটনাটা। আমি পুরো জিনিসটা কল্পনা করছিলাম, আমার কাছে একেবারে গা শিরশিরে একটা অনুভূতি হচ্ছিল যখন আমি চিন্তা করছিলাম, মানে আমি যখন কল্পনায় চলে যাচ্ছিলাম জায়গাটায়। তো আপনাদের ভালো লাগলে আমার সার্থকতা। আর এখন চলে যাও পরবর্তী ঘটনায়। আর যাবার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরা অদ্ভুত শুনতে পায়। যারা থার্সডে নাইট ফিয়ার শোনেন আমাদের ফেসবুক পেজে, মানে আহমেদ বাবুর ফেসবুক পেজে গিয়ে সেই পেজটিকে আপনারা কাইন্ডলি ফলো করে দেবেন, লাইক দেবেন। আর আমাদের অদ্ভুতেরও পেজ আছে, সেটাকেও লাইক দেবেন, ফলো করে রাখবেন। আমাদের যে অদ্ভুতের ফেসবুক গ্রুপ আছে সেখানে গিয়ে জয়েন করে ফেলবেন, তাহলে আপনারা সব আপডেটগুলো পেয়ে যাবেন আমাদের। আর আমাদের প্যাট্রিয়ন যে চ্যানেল আছে সেখানে কিন্তু আমাদের থার্সডে নাইট ফিয়ার এপিসোডগুলো একেবারে সুন্দরভাবে আপলোড করা হয়। সেখানে গেলে আপনারা সেগুলো অ্যাড ফ্রি অবস্থায় পাবেন আন্ডার ফ্রি মেম্বারশিপে। ফ্রি মেম্বারশিপের আন্ডারে সেগুলো আপনারা অ্যাড ফ্রি অবস্থায় পাবেন, এবং ওখানে প্রিমিয়াম মেম্বারশিপও রয়েছে, অনেক রকম কন্টেন্ট আছে সেখানে। তো এখন চলে যাবো পরবর্তী ঘটনায়, ফিরে আসছে কয়েক সেকেন্ড পরে আরো একটা ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আপনাদের জন্য দ্বিতীয় ঘটনা নিয়ে আমি আবারও চলে এলাম অদ্ভুতুড়েতে। আর যার ঘটনা শেয়ার করব তার নাম হচ্ছে রিফাত মাহতাব। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভাইয়া, আমি সঙ্গত কারণেই আমার নাম এবং পরিচয় প্রকাশ করছি না। আমি বর্তমানে আমেরিকার মিশিগান স্টেটে স্থায়ীভাবে বসবাস করি। আজকে আমি আমার নিজের জীবনের সাথে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর সত্য ঘটনা আপনাদেরকে লিখে পাঠাচ্ছি। আশা করি ভালো লাগলে স্টোরির অনুষ্ঠানে পড়ে শোনাবেন। ঘটনার শুরু 2016 সালের দিকে, যখন আমি প্রথমবার গর্ভবতী হই। প্রথম সন্তানকে নিয়ে আমার এবং আমার স্বামীর আনন্দের কোনো সীমা ছিল না। প্রেগন্যান্সির শুরুর দিকটা বেশ ভালো কাটলেও আস্তে আস্তে আমার শরীর খুব খারাপ হতে শুরু করে। আমি মারাত্মকভাবে অসুস্থ বা সিক হয়ে পড়ি। কোনো খাবারই মুখে তুলতে পারতাম না। দিন দিন মাত্রাতিরিক্ত শুকিয়ে কঙ্কালসার হয়ে যাচ্ছিলাম। চিকিৎসকের পরীক্ষা-নিরীক্ষা করেও আমার এই চরম অসুস্থতার কোনো সঠিক কারণ খুঁজে পাচ্ছিলেন না তারা। আমার এই অবস্থা দেখে আমার শাশুড়ি তখন খুব জোর দিতে থাকলেন যে কোনো একজন ভালো মুসলিম আলেমের কাছ থেকে যেন একটা তাবিজ কবজ নিয়ে করিয়ে নিয়ে আসি। যেহেতু আমি আধুনিক যুগের মেয়ে এবং এসব একদমই বিশ্বাস করতাম না, তাই শাশুড়ির কথাটাকে হেসেই উড়িয়ে দিয়েছিলাম। তার কথায় আমি কোনো গুরুত্ব দিইনি। আর তার ঠিক কিছুদিন পরই
4 মাসের মাথায় এক রাতে আমার প্রচণ্ড রক্তক্ষরণ হয়ে আমার মিসক্যারেজ বা গর্ভপাত হয়ে যায়। পরে ডক্টরের মাধ্যমে জানতে পারেন যে আমার গর্ভের সন্তানটি একটি ছেলে সন্তান ছিল। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমি মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ি। সারাক্ষণ কেঁদে কেঁদে দিন কাটাতাম। এই মর্মান্তিক ঘটনার প্রায় 1 মাস পরের কথা। একদিন আমি আমাদের বাড়ির বেসমেন্টে গিয়েছিলাম জামা কাপড় ক্লিন করার জন্য। ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার পর হঠাৎ করেই আমার বেডরুমের দিকে যে নিচের অংশটা আছে বা সিলিং আছে সেখানে আমার চোখ গেল। দেখলাম অন্ধকারের মতন সেই জায়গায় কিছু একটা ভাঁজ করে গোজানো ছিল। আমি কৌতূহলবশত কাছে গিয়ে হাত বাড়িয়ে সেটা টেনে বের করলাম। আর সেটা বের করতেই আমার পুরো শরীর ভয়ে হিম হয়ে গেল। দেখলাম কালো কাপড়ে শক্ত করে মোড়ানো একটা পুতুল, যার পেটের ঠিক মাঝখানটায় একটা ধারালো সুই বা পিন গেঁথে দেওয়া আছে। আমারও বুঝতে বাকি রইল না যে এটা কোনো ভালো জিনিস নয়। মনে তীব্র সন্দেহ ও ভয় আমার জেগে ওঠে। আমি পুতুলটা নিয়ে সোজা একজন বিজ্ঞ ও অভিজ্ঞ আলেমের কাছে গেলাম। উনি পুতুলটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখলেন এবং ওনার চোখ মুখ গম্ভীর হয়ে গেল। তিনি সাথে সাথেই বললেন, ইটস আ ভুডু ডল। কেউ তোমার ওপর, তোমার সন্তানের ওপর অত্যন্ত শক্তিশালী ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করেছে। বাট হাউ ডিড দে গেট ইউ? তারা কিভাবে তোমার এত কাছে পৌঁছালো? আলেমের কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। পায়ের নিচে থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা। কিন্তু আমি কিছুতেই ভেবে পাচ্ছিলাম না যে এই সুদূর প্রবাসে আমার নিজের ঘরে ঢুকে আমার এত বড় ক্ষতি কে করতে পারে? কার সাথে আমার এমন শত্রুতা? কোনো উত্তর না পেয়ে আস্তে আস্তে আমি মানসিক শান্তি ফেরাতে পুরো বিষয়টা মন থেকে ভুলে যাওয়ার চেষ্টা করতে লাগলাম। এরপর কেটে গেল অনেক কয়েকটা মাস। 2017 সালে আমি আল্লাহর রহমতে আবারও প্রেগনেন্ট হলাম। এবার আল্ট্রাসাউন্ডের মাধ্যমে জানতে পারলাম আমার গর্ভে জোড়া সন্তান, অর্থাৎ টুইন্স বেবি। একটা ছেলে একটা মেয়ে আসছে। মনে মনে ভাবলাম এবার হয়তো আগের দুঃখ ঘুচে যাবে। কিন্তু ভাগ্যের পরিহাস দেখুন, এবারও ঠিক আগের বারের মতোই হুবহু আমার শরীরটা দিন দিন খারাপ হতে শুরু করলো। কিন্তু এবার আমি আর কোনো ঝুঁকি নিইনি। সে আলেমের পরামর্শ অনুযায়ী আমি সকাল বিকাল নিয়ম করে পবিত্র কোরআনের আয়াত দিয়ে রুকাইয়া শুনতাম এবং পানি পড়া খেতাম। রুকাইয়া শুনলে আমার শরীরটা কিছুটা ভালো লাগতো, স্বস্তিও পেতাম। এভাবে দিন কাটছিল। একদিন হুজুর আমাকে হঠাৎ করেই আমাকে এবং আমার হাজবেন্ডকে ওনার চেম্বারে ডেকে পাঠালেন। ওনার মুখ দেখে মনে হচ্ছিল বড় কোনো বিপদ আসন্ন। উনি আমাদের সামনে বসে অত্যন্ত চিন্তিত গলায় বললেন, তোমার প্রেগন্যান্সির 4 মাস পূর্ণ হতে যাচ্ছে। যে বা যারা তোমার ক্ষতি করতে চায় তারা আবারও সেই আদিম ও ভয়ঙ্কর কালো জাদু সক্রিয় করেছে। এবার তারা দ্বিগুণ শক্তি দিয়ে শয়তানের উপাসনা করে তোমার গর্ভের সন্তানকে নষ্ট করার জন্য নেমেছে। কারণ এবারের সন্তানটাও ছেলে। উনি আরো বললেন, আমেরিকার এই ডাউন টাউনে একটা আইল্যান্ড বা দ্বীপ আছে। আধ্যাত্মিক গণনা অনুযায়ী একটা স্পেসিফিক বা নির্দিষ্ট দিনে মাঝরাতে সেই আইল্যান্ডের নদীর পাড়ে বসে একটা নির্জন জায়গায় এই ব্ল্যাক ম্যাজিকের চূড়ান্ত তান্ত্রিক আচার বা ভুডু প্রথা সম্পন্ন করা হবে। সেই পুতুলটা দিয়ে আবার তারা বড় কোনো ক্ষতি করবে। আমাদের যে কোনো উপায়ে সেই নির্দিষ্ট সময়ের আগেই ওই জায়গাটা খুঁজে বের করতে হবে।
এবং তান্ত্রিক আচারটি থামাতে হবে। একটু দেরি হয়ে গেলে আর কোনো কিছুই বাঁচানো সম্ভব হবে না। হুজুরের দেওয়া তারিখ ও সময় অনুযায়ী আমার স্বামী এবং সেই আলেম ভাই সহ আমরা এক রাতে সেই টাউনের নির্জন আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হলাম। নদীর পার ধরে আমরা যখন হুজুরের নির্দেশিত পথ ধরে এগোচ্ছিলাম, তখন চারদিকে ঘুটঘুটে অন্ধকার আর থমথমে পরিবেশ ছিল। হঠাৎ করেই কিছু দূর যাওয়ার পর আমার বোঝাপড়ার আড়ালে আগুনের আলো দেখতে পেলাম। আমার পা টিপে টিপে সে আলোর উৎসের দিকে এগোলাম। আর সেখানে গিয়ে আমি যা দেখলাম তা দেখার পর আমার মনে হলো আমার বুকের ভেতরের হৃৎপিণ্ডটাই বুঝি বন্ধ হয়ে যাবে। আমি স্পষ্ট দেখতে পেলাম সেখানে আর কেউ নয়, আমার নিজের দেবর এবং তার স্ত্রী, যাকে আমি নিজের আপন বোনের চেয়েও বেশি ভালোবাসতাম, নিজের বোন মনে করতাম, সে বসে আছে ওখানে। তাদের সামনে কালো মোমবাতি জ্বলছে আর দেবরের বইয়ের হাতে রয়েছে সেই অভিশপ্ত ভুডু পুতুলটা। ঠিক সেই মুহূর্তে তারা আমাদের উপস্থিতি টের পেয়ে যায়। আমাকে দেখা মাত্রই দেবরের বউ এক পিশাচের মতো হেসে উঠল এবং অত্যন্ত দ্রুততার সাথে একটা বড় ধারালো পিন পুতুলের পেটের ঠিক মাঝখানে সজোরে ঢুকিয়ে দিল। পুতুলে পিন ঢুকানোর সাথে সাথেই আমার পেটের ভেতর এক তীব্র অসহ্য ও অমানুষিক মোচড় দিয়ে উঠল, যেন কেউ জ্যান্ত ছুরি চালিয়ে দিল আমার গর্ভে। তীব্র যন্ত্রণায় আমি একটা চিৎকার দিলাম। তারপর আর আমার কিছু মনে নেই। আমি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ি। যখন আমার জ্ঞান ফিরল, আমি নিজেকে হসপিটালের আইসিইউ বেডে আবিষ্কার করলাম। আমার চারপাশে ডাক্তার আর আমার স্বামী কাঁদছিলেন। ডাক্তাররা আমাকে অত্যন্ত দুঃখের সাথে জানালেন যে আমার গর্ভের যমজ সন্তানদের মধ্যে যে ছেলে সন্তানটা ছিল সে গর্ভেই মারা গেছে। তবে অলৌকিকভাবে আল্লাহর অশেষ রহমতে অন্য পাশে থাকা আমার মেয়ে সন্তানটি বেঁচে গেছে এবং সুস্থও আছে। পরে আমি জানতে পারছিলাম যে তান্ত্রিকদের নিয়ম অনুযায়ী ছেলে সন্তান হলে নাকি বংশের বা তান্ত্রিক শক্তির কোনো ক্ষতি হতো। তাই আমাদের ঘরের শত্রুরা কেবল ছেলে সন্তানকেই টার্গেট করে এবং ওই জাদু করেছিল। ব্ল্যাক ম্যাজিক বা কুফরি কালাম যে দুনিয়ায় কতটা সত্য এবং এর প্রভাব যে কতটা ভয়াবহ হতে পারে তা আমি নিজের জীবন দিয়ে হাড়ে মাসে টের পেয়েছি। পৃথিবীতে এরকম অসংখ্য ঘটনা আড়ালেই থেকে যায়। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আল্লাহর রহমতে সুস্থ স্বাস্থ্য জীবনযাপন করতে পারি। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোন এপিসোডে। গত সপ্তাহে আমি নেত্রকোনার বিরিশিরিতে ঘুরতে গিয়েছিলাম। তো আমি যেখানে যাই না কেন চেষ্টা করি ভয়ঙ্কর ভয়ের ঘটনা সংগ্রহ করবার জন্য। তো একটা ঘটনা আমি শুনতে পেয়েছিলাম একটা অটো রিক্সার ড্রাইভারের কাছ থেকে। আমি সারাদিনের জন্য একটা অটো ভাড়া করে বেরিয়ে দিকে এবং ঠিক করি যে সেই অটোটা নিয়ে আমি বিকেল পর্যন্ত ঘুরবো। তো ফ্যামিলি মেম্বার যারা ছিল তারা সেই অটোর পিছের অংশে বসেছিল এবং আমি সেই ড্রাইভার আঙ্কেলের পাশেই বসি। তো তিনি আমাকে একটা ঘটনা শেয়ার করেন। তো শুরুতে বলতে চাই যে আমি ওনাকে অনেক জিজ্ঞাসা করি, কিন্তু তিনি আসলে বলতে চাচ্ছিল না, কারণ ওনার ধারণা ছিল আমি ঘটনাটা বিশ্বাস করব না। কিন্তু অনেক বলার পরে তারপর তিনি আমাকে ঘটনাটা শেয়ার করেন। জানি না আপনাদের কতটা ভয় লাগবে। তো বিরিশিরি থেকেই একটা রাস্তা আছে যেটা হচ্ছে শিবগঞ্জের রাস্তা বলে, এটা হচ্ছে নদীর ওপারে, মানে সোমেশ্বরী নদীর ওপারে শিবগঞ্জ একটা রাস্তা আছে। তো সেই রাস্তায় অটো রিক্সাই বেশিরভাগ চলে, এছাড়া ট্রাক বা অন্য জাতীয় কোনো কিছুই চলে না। তো কথা প্রসঙ্গে আমি সেই অটো ড্রাইভারকে বললাম যে আঙ্কেল, আপনি যে এরকম এখানে অটো নিয়ে যাওয়া আসা করেন রাত কয়টা পর্যন্ত চালান? তো উনি বলছে যে মাঝে মাঝে আমি দিনের বেলা চালাই, আর বেশিরভাগ সময় সন্ধ্যার পর আমি চালানো শুরু করি জায়গাটায়, এবং রাত 10-11টা পর্যন্ত চালাই।
তো কথা প্রসঙ্গে তিনি আমাকে বলেন যে একটা ঘটনার সাথে ঘটেছিল, যেটা 2019 সালের শীতকালে। তো উনি সেদিন নাকি এরকম বিকেল 5টার দিকে অটো নিয়ে বের হয়। তো রাত্রে 9টার দিকে ওনার অটোর চার্জ প্রায় শেষের দিকে। তো ওনার একটা অভ্যাস ছিল যে ওনার বাড়ি থেকে প্রায় 15 মিনিটের দূরত্বে একটা গ্যারেজ আছে, সেই গ্যারেজে তিনি রাতে অটোটা চার্জ দিয়ে তারপর তিনি আবার তার বাসায় ফিরে আসতেন এবং সকালে তিনি আবার সেই অটোটা নিয়ে আসতেন। তো সেদিনও ব্যতিক্রম ছিল না। তিনি প্রায় রাত্রে এরকম 9:30 কি 10টার দিকে অটোটা নিয়ে সেই গ্যারেজের এখানে যান এবং চার্জ দিয়ে তিনি আবার হেঁটে সেখান থেকে ওনার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন। বাড়িতে হেঁটে আসতে প্রায় 20-25 মিনিটের উপর লাগবে। তো তিনি 5 মিনিট হাঁটার পর প্রচণ্ড কুয়াশা, দেখছেন রাস্তায় কেউ নাই। তো ওনার কেন জানি একটু ভয় ভয় লাগছিল। এই শীতের মধ্যেও ওনার হঠাৎ একটা গরম একটা বাতাস মানে ওনার সামনে দিয়ে গেল। তিনি আচমকা দেখতে পান সামনে চাদর পরা একটা লোক হেঁটে আসছে। যখন ওনার কাছে হেঁটে আসছে তিনি একটা জোরে সালাম দেন। সালামের উত্তরও আসে এবং দুজনই মুখোমুখি অবস্থায় দাঁড়িয়ে যায়। তিনি যখন লোকটিকে লক্ষ্য করেন তিনি দেখেন যে তার পাশের বাড়িতেই আবুল মিয়া, এটা মানে সেই লোকটার নাম নাকি ছিল আবুল মিয়া, তার পাশের বাড়িতেই থাকতো। তো তখন সেই ড্রাইভার আঙ্কেল তিনি বলছে যে, এই আবুল মিয়া, তুমি এত রাতে এখানে কি করো? তখন তিনি উত্তরে বলে, না না, এই সামনে মসজিদটা যেতেছি, আশা পড়বো। তারপর সেই অটো ড্রাইভার আঙ্কেল তিনি নাকি 1 মিনিটও হয় না, 30 সেকেন্ড কি 40 সেকেন্ড সামনে দূরত্বে যায় এবং তিনি গিয়ে হঠাৎ ভাবতে থাকে, আচ্ছা এই আবুল এই 10টা 10:30 থেকে রাতে মসজিদে গিয়ে কী করবে? এখন কি কোনো নামাজের জামাত আছে নাকি? সঙ্গে সঙ্গে তিনি পিছে ফিরে দেখে কেউ নাই। তখন তিনি কিছুটা অবাক হয়ে যায়, ভাবে যে হয়তো বেশি কুয়াশা, এর জন্য হয়তো তিনি দেখতে পাচ্ছেন না আবুলকে। তারপর আধা ঘন্টা পর এরকম গিয়ে উনি ওনার বাসায় গিয়ে পৌঁছায়। বাসায় গিয়ে একটা অন্যরকম অভিজ্ঞতার শিকার হন এই অটো ড্রাইভার আঙ্কেল। আমি ওনার নাম নিচ্ছি না, কারণ তিনি তার নাম প্রকাশ করতে আমাকে মানা করেছে। যাই হোক, বাসায় গিয়ে তিনি দেখেন পাশের বাড়ির আবুল মিয়া নাকি আরও 1.5 থেকে 2 ঘন্টা আগে মারা গিয়েছে এবং তার লাশের খাটিয়া আনার জন্য কয়েকজন লোক গিয়েছে মসজিদে। তো সেই অটো ড্রাইভার আঙ্কেল আমাকে বলে যে, ভাতিজা, এটা আমি বুঝি নাই যে আসলে কি ঘটছিল। আমি যাকে কিছুক্ষণ আগে দেখলাম আধা ঘন্টা আগে, যে আমার সাথে রাস্তায় দেখলো, স্পষ্ট আমি তার চেহারা দেখছি। আর আমি বাড়িতে এসে শুনি যে ও নাকি আরও 1.5-2 ঘন্টা আগে মারা গেছে। এটার উত্তর তিনি আজও খুঁজে পান না। তো এরকম একটা ঘটনা আমি সংগ্রহ করেছিলাম। যাই হোক, এখন আমি সামির আনসারে চলে যাচ্ছি আরেকটি ঘটনায়। যেই ঘটনাটা আমি শেয়ার করব, এটা শুভ ভাই পাঠিয়েছেন নরসিংদী থেকে। ওনার দাদুর মুখ থেকেই তিনি এই ঘটনাটা শুনেছেন এবং উনি বলেন যে ওনার দাদুরই এক বন্ধু আছে, তার সাথেই আসলে তার ফ্যামিলির সাথে আসলে ঘটনাটা ঘটে। এটা 80-র দশকের একটা ঘটনা হবে। তো যার সাথে ঘটনা ঘটছে তার ফ্যামিলিকে আমি দাদু হিসেবে সম্বোধন করছি এই ঘটনার মাধ্যমে, যেহেতু আমাকে শুভ ভাই সেভাবে পাঠিয়েছে। তো সেই দাদু তিনি নাকি হাটে, তখন সে আমলে মুড়ি বিক্রি করত। তো ওনার এরকম হাটে যাওয়া লাগতো শনিবার এবং মঙ্গলবার। তো একদিন শনিবার বিকেলে ওনার স্ত্রী ওনার বড় ছেলেকে বলে যে, বাজারে যা, তোর বাবার সাথে একটু মুড়ি বিক্রি করে আয়, একটু সাহায্য কর। তো এরকম বড় ছেলে নাকি মুড়ি বিক্রি করতে যায় বাবার সাথে এবং মুড়ি বিক্রি করে তারপর সেই দাদু ওনার বাড়ির জন্য হয়তো কিছু মাছ শাক সবজি দিয়ে দেয় এবং দিয়ে বলে যে, দেখ এখানে বড় বড় তাজা শৈল মাছ আছে, তো তুই এই মাছের প্যাকেটটা বাম হাতে নিবি আর সবজির প্যাকেটটা ডান হাতে নিবি, এরপর তুই বাসায় যা। তো তারপর সেই ওনার বড় ছেলে সেটা নিয়ে উনি নাকি কিছুক্ষণ হাঁটাহাঁটি করে এবং হেঁটে বাড়ির কাছাকাছি অবস্থায় যেতে একটা জায়গা ছিল, সেই জায়গাটা নাকি বেশ ঘন গাছপালা থাকে সেখানে এবং সেই জায়গাটা নাকি অনেকে বলে ভালো না। যাই হোক, তো সেখানে একটা তেঁতুল গাছও নাকি ছিল। লোকে বলে এই তেঁতুল গাছে নাকি 3টা জিন থাকে। যাই হোক, তো সেই বড় ছেলে তিনি যখন এখানে আসে, হঠাৎ ওনার
বাম হাতটা ব্যথা করছিল। তিনি বাম হাত থেকে ডান হাতে সেই মাছের প্যাকেটটা নেয় এবং সবজির ওই প্যাকেটের ওজনটা একটু কম ছিল দেখে তিনি আবার সেটা বাম হাতে নেয়। যখন তিনি তেঁতুল গাছটা পার হবে তখন পিছন থেকে কেউ যেন ওনাকে ডাকছিল এবং বলছিল যে, "ব্যাগটা রাইখা যা, মাছের ব্যাগটা রাইখা যা, এটা নিস না।" তখন নাকি সে দাদুর বড় ছেলে বেশ ভয় পেয়ে যায় এবং তিনি একটু জোরে হাঁটা শুরু করে। যখন ২-১ মিনিট হাঁটে, হাঁটার ঠিক একটা পর্যায়ে তিনি মানে ভাবতে থাকে যে কেউ মনে হয় ওনাকে মারলো পিছন দিয়ে। ক্ষণিকের মধ্যেই তিনি গালে একটা ব্যথা অনুভব করে। তারপর দৌড়িয়ে তিনি তখন তার বাসায় এসে পড়ে এবং বাসায় এসে তার মাকে বলে যে, "মা, আমার পিঠটা জ্বলতেছে আর গালটাও জ্বলতেছে।" তখন ওনার মা দেখছে যে ওনার গালে কেউ যদি থাপ্পড় মারে আঙ্গুলের ছাপ থাকে সেরকম আঙ্গুলের ছাপ এবং পিঠেও ঠিক একই অবস্থা। ওনার মাকে তিনি সব কথা খুলে বলে এবং ওনার মা পিঠে এবং গালে ওনাদের কিছু ঝাড়ফুঁক দিয়ে মানে তেল পড়া দিয়ে মানে তেল দিয়ে মালিশ করে দেয়। তারপর তো সেই দাদুর বড় ছেলে তিনি ঘুমায় যায় এবং তিনি আসার পরও সব ঘটনা শুনে তো উনি ভাবে যে যদি সিরিয়াস কিছু হয় তাহলে হয়তো কোনো একটা কবিরাজ দেখাবে। সকালে যখন ঘুম থেকে সে দাদুর বড় ছেলে উঠে তখন নাকি তার প্রচণ্ড জ্বর এবং আস্তে আস্তে নাকি খারাপ দিকে যাচ্ছিল। তারপর তড়িঘড়ি করে কবিরাজ আনা হয়। কবিরাজ নাকি এসেই বলে যে, "আমি কিছুই করতে পারবো না, এই ছেলের তো সর্বনাশ হবে, আর ব্যাগটা তো দিয়ে দিলি পারতা, তোমার কাছে মাছই তো চাইছিল, আর কিছু চাইছে?" বাড়ির সবাই নাকি এটা শুনে অবাক, কারণ কবিরাজকে নাকি তখন কিছু বলাই হয়নি। কবিরাজ নাকি নিজের থেকে সব কিছু বলে যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যে কবিরাজ চলে যায় এবং সে বলে যে, "না, এর চিকিৎসা আমি করতে পারবো না, আর এর অবস্থা খুবই খারাপ, ও বাঁচে কি না আগে এটা দেখেন।" তখন সেই দাদু এবং ওনার পাশের বাড়িতে আরেকজন ছিল আত্মীয়, সেই আত্মীয় মিলে সেই দাদুর বড় ছেলেকে একটা ঠেলা গাড়িতে করে পুরো গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তারের কাছে যেতে যেতেও নাকি প্রায় ২-৩ ঘন্টা সময় লেগে যায়। কিন্তু দাদু চিকিৎসা করা অবস্থায় তখন মারা যায়। দাদুর বড় ছেলে মারা যায়। দাদুর মানে বড় ছেলে চিকিৎসা করা অবস্থায় তো উনি বড় ছেলেটা মারা যায়। তো তারপর নাকি হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয় এবং দাদুর তো পুরো মন ভেঙে যায়। তিনি খুবই কান্নাকাটি শুরু করে। তাও বাড়িতে তখন তো জানানোর মতো কোনো ব্যবস্থা নেই। অনেক কষ্ট করে তখন দাদু ওই ঠেলাগাড়িতে ঠেলে ওর আত্মীয় যে ছিল তাকে নিয়ে ওই ওনার ছেলেটাকে ঠেলাগাড়িতে শোয়ায় পরে এরকম বাড়ির দিকে রওনা দেয় এবং বাড়ির দিকে রওনা দেওয়ার পর তো খুব কান্নাকাটি শুরু হয় বাড়িতে। তারপর ছেলেটাকে দাফন দিয়ে দেওয়া হয়। তো দাফন দিয়ে দেওয়ার পর হঠাৎ রাতে যখন না বাড়ি ফিরে তখন নাকি দমকা বাতাস শুরু হয়। এমন অবস্থা যে টিনের চাল নাকি উড়ে নিয়ে যাবে এরকম একটা অবস্থা। তার পাশাপাশি ঢিলাঢিলি শুরু হয় সেই বাড়িতে। একদিকে তো নাকি ওনাদের ছেলে মারা গেছে, সবার মন খারাপ, তার পাশে এরকম কিছু অদ্ভুত ঘটনা নাকি ঘটছিল। প্রচণ্ড ঢিলাঢিলি হচ্ছে চালের উপর। কিন্তু শুধু ওনাদের বাড়ির এখানটাতেই নাকি প্রচণ্ড বাতাস হচ্ছিল এবং ঢিলাঢিলি হচ্ছিল, কিন্তু এর বাইরে নাকি কিছুই ঘটে নাই। এরপর কোনো রকম সেই রাতটা তারা পার করে। পার করার পরে পরের দিন আরেকটা সমস্যা ঘটে। সমস্যাটা ঘটে যে ওনাদের যে বাড়িতে আরেকটা মেয়ে মানে ওনাদের যে আরেকটা মেয়ে মানে দাদুর যে আরেকটা মেয়ে ছিল, সেই মেয়েটার নাকি শরীর খারাপ হতে থাকে এবং খারাপ হওয়ার একটা পর্যায়ে দাদু দেখছে যে ওনার ছেলের মতোই সিমটম, হঠাৎ করে জ্বর। তো তখন ওনারা এরকম জিন ভূত পেতে এগুলো বিশ্বাস করতো। তখন আবার আরেকটা কবিরাজকে আনা হয়। কবিরাজ এবার এসে বলে যে, "দেখেন, আপনার ছেলেটাকে তো খাইছে, মেয়েটারাও কিন্তু খাবে, আর এখানে ৩টা জিন আছে, এগুলা যদি শেষ করতে না পারেন তাহলে কোনো লাভ হবে না।" তখন দাদু ভয় পেয়ে যায় প্রচণ্ড এবং তিনি কবিরাজের কথা অনুযায়ী কিছু রিচুয়াল নাকি করেন এবং কবিরাজও তো কিছু ঝাড়ফুঁক বা যা দেওয়ার দিয়ে যায়। কিন্তু ৪ দিন না ৫ দিনের মাথায় মেয়েটাও মারা যায়। সেই দাদু এবং ওনার স্ত্রী পুরো একা হয়ে যায় এবং তারপর থেকে নাকি ওনারা নাকি বেশ পাগল প্রায় অবস্থা হয়ে যায়। তো সেই দাদুরই বন্ধু ছিল এই শুভ ভাইয়ের দাদু, তিনি এই ঘটনাটা নিজের চোখে শুনে সেই দাদু শুভ ভাইয়ের দাদু নিজের চোখে দেখেছেন যে ওনার বন্ধুর ফ্যামিলিতে আসলে কী হয়েছিল। তো এই পাগল হওয়ার পিছনেও নাকি অনেক কারণ ছিল, নাকি জিনদের নাকি কারণ ছিল।
পরবর্তীতে ওনারা জানতে পারে যে আসলে কোনো একটা খারাপ জিন হয়তো কিছু একটা চেয়েছিল এবং সেটা ওই দাদুর বড় ছেলের কাছে চেয়েছিল এবং না পাওয়ার কারণেই আসলে এত বড় ক্ষতি একটা সেই পরিবারের সাথে ঘটে যায়। তো এটাই ছিল একটা ছোট ঘটনা যেটা শুভ ভাই শেয়ার করেন, এবং অসংখ্য ধন্যবাদ আজকে যারা ঘটনা শেয়ার করেছেন। ইনশাল্লাহ আমি সামির আনসারি সামনের এপিসোডে আবারও হাজির হব বেশ কিছু ভয়ঙ্কর ভয়ের ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভৌতিকতার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। এই ঘটনাটিও আমাদেরকে পাঠিয়েছেন একজন আপু, ওনার নাম নুসরাত জাহান নিশু। ওনার বাড়ি চট্টগ্রামের রাউজানে। মূলত উনি যে ঘটনাটি শেয়ার করেছেন এটি ওনার নিজের পরিবারের সাথে ঘটে যাওয়া, আর এই ঘটনাটি ঘটেছিল ওনার আপন ভাই যার নাম আইনুল আবেদিন। ঘটনাটির সময়কাল 2020 সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝির দিকে। ওই সময় কিন্তু এসএসসি পরীক্ষা চলছিল দেশব্যাপী। আর ওনার ভাই এই আইনুল আবেদিন ভাইয়া উনি কিন্তু সায়েন্সের স্টুডেন্ট ছিলেন। তো পরীক্ষার পরের দিন পড়ার টেবিল থেকে এসে হুট করে উনি ওনার আম্মুকে বলছেন যে আমার একটা কাজ আছে, আমি একটু বাইরে বেরোবো, ফিরতে একটু রাত হবে। পরের দিন পরীক্ষা, এখন কারো কাজ থাকতে পারে, এইটা তো আসলে কোনো পরিবার মেনে নেবে না। তো ওনার আম্মু তো সাফ সাফ বলে দেন কোনোভাবে এখন বাইরে যাওয়া যাবে না, তোমার কালকে পরীক্ষা, এখন কোনোভাবে বাইরে যেতে পারবে না। উল্টো আরো বকাঝকা করেন যে যাও রুমে যাও, লেখাপড়া করো। তো কি আর করা, ওনার আম্মুর মুখ থেকে বকাঝকা শুনে উনি রুমে চলে গিয়েছেন। রাত প্রায় 11টা। পরের দিন পরীক্ষা, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। তো 11টার দিকে ভাত টাত খেয়ে যে যার রুমে চলে গেছেন। এই যে আইনুল ভাইয়া উনি ওনার রুমে, আর নিশু আপু উনি ওনার রুমে, আর ওনার আব্বু আম্মু আর এক রুমে। এদিকে কি হয়েছে, এই খাওয়া দাওয়া করার বেশ খানিকক্ষণ পর আস্তে করে এই আইনুল ভাইয়া ওনার বোন মানে নিশু আপুর রুমে এসে বলতেছে, এই নিশু, আমি কিন্তু এখন বাইরে যাচ্ছি, খবরদার কাউকে বলবি না। এখন ওনার বোন চিন্তা করছে যে আসলে বাইরে যাওয়ার তাড়াটা কি, নিশ্চয়ই কোনো আহ, পরীক্ষার কারণে, হয়তো বা কোনো সাজেশন হোক বা গ্রুপ স্টাডি হোক, যেহেতু উনি সায়েন্সের স্টুডেন্ট ছিলেন এই কারণেই মনে হয় বাইরে যেতে চাচ্ছে, এটা মা বাবার কাছে বলছে না, আর বললেও যেতে দিবে না, যেহেতু জরুরি। তো উনি আর কিছু বলেন নাই আর কি। বলে আচ্ছা ঠিক আছে তুমি যাও, তাড়াতাড়ি ফেরত এসো, তুমি না আসলে আমি ঘুমাবো না, মানে এরকমটা বলেছেন আর কি। আর উনি জানালা দিয়ে ওনার যে রুমটা, মূলত এই নিশাপুর রুমটা ছিল ঘরের পশ্চিম পাশে। তো ওই দিক দিয়ে ওই জানালার ওখান দিয়ে যদি তার ভাই ডাকে, মানে আইনুল আবেদিন ভাই ডাকে, তাহলে উনি শুনতে পাবেন এবং দরজাটা খুলে দিতে পারবেন। তো এই আইনুল আবেদিন ভাই চিন্তা করলেন যে যেহেতু ও জেগে থাকবে, খুশি হয়ে তাকে আবার 100 টাকা দিয়েছে এই নিশু বাবুকে, যে এই নে 100 টাকা, পরে কিছু কিনে খাস। তো নিশু বাবু খুশি, উনি ওনার মতো করে লেখাপড়া করছেন আর ভাইয়ের অপেক্ষায় আছেন যে কখন আসবে। তো এই লেখাপড়া করতে করতে উনি কখন যেন বিছানার উপর ঘুমিয়ে গেছেন, নিজেও বলতে পারেন না। তো এই নিশু আপুর ঘুম ভেঙেছে ওনার আম্মুর চিল্লাচিল্লির শব্দে। ঘড়ির দিকে তাকিয়ে দেখেন রাত প্রায় 3:30টার মতো বাজে। তো উনি তাড়াতাড়ি করে ওনার রুম থেকে বের হয়ে ওনাদের ড্রয়িং রুমে গিয়ে দেখেন যে এই আইনুল আবেদিন ভাই অজ্ঞান অবস্থায় সোফায় শুয়ে আছে, আর ওনার আম্মু তার জ্ঞান ফেরানোর চেষ্টা করছেন। আর এই নিশু আপুর আব্বু উনি জানালার পাশে দাঁড়িয়ে খুব চিন্তিত মনে একটার পর একটা সিগারেট ধরাচ্ছেন। তো কি হয়েছে জিজ্ঞেস করলে ওনার আম্মু তো এই নিশু আপুকে খুব বকাঝকা দেয় যে এই তুই খেয়াল করলি না যে ও বাইরে গেছে, নিষেধ করলি না কেন। তো যাই হোক, এর অল্প কিছুক্ষণ পরেই এই আইনুল আবেদিন ভাইয়ের কিন্তু জ্ঞান ফিরে ঠিকই, কিন্তু উনি কোনো কথা বলতে পারছেন না। বোবা মানুষ যেরকম আওয়াজ করে ঠিক ওই রকম করে আওয়াজ করছেন। তো এমত অবস্থায় এই নিশাপুর আব্বু উনি ওনাদের স্থানীয় মসজিদের যিনি মুয়াজ্জিন সাহেব ছিলেন তাকে কল করেন। উনি যদিও ওই সময় ঘুমাচ্ছিলেন, তো কল করে তাকে বাসায় ডেকে নিয়ে আসেন। এদিকে উনি আসার পর তখন কিন্তু অনেক রাত, বলতে 3:30টার দিকে তো মানে এই নিশু আপু টের পেয়েছেন সব, ওনার ঘুম ভেঙেছে। এরপরে প্রায় আধা ঘন্টা চলে গেছে, তখন প্রায় 4টার বেশি বাজে। মুয়াজ্জিন সাহেব এসেছেন, এসে জিজ্ঞেস করেন যে আসলে হয়েছে কি। তো এখন ওই আইনুল আবেদিন ভাই তো কিছু বলতে পারছেন না, বোবা মানুষের মতো শব্দ করছেন। শুধু এই নিশু আপুর আম্মু হুজুরকে এতটুকু বলেন যে হঠাৎ করে আম্মু আম্মু বলে চিৎকার করার শব্দ
উনি পেয়েছেন। এরপরে দরজা খুলে দেখেন যে উনি নিচে পড়ে আছেন অজ্ঞান অবস্থায়। এরপরে মূলত তাকে উঠিয়ে নিয়ে আসা হয়েছে ঘরের মধ্যে। তো এসব কিছু শোনার পর মজিন সাহেব ওই অবস্থায় তেল পরা দেন, সরিষা পরা দেন এবং তেলগুলো ওনাকে গায়ে মেখে দিতে বলেন। পরের দিন কিন্তু পরীক্ষা। এই ঘটনা কিন্তু রাতের বেলা ঘটলো। সকাল বাজে ৯টা। ৯টার দিকে এই আইনুল আবেদিন ভাইয়াকে ওনার আব্বু গাড়িতে করে পরীক্ষার সেন্টারে দিয়ে আসেন। তো সেন্টারে দিয়ে উনি বেশ কিছুটা দূরে চলে এসেছেন। প্রায় বেলা ১১টার দিকে এই আইনুল আবেদিন ভাই যে স্কুলে পড়তেন, ওই স্কুলের যিনি একজন টিচার, ওই টিচার উনি আবার এই আইনুল আবেদিন ভাইয়ের আব্বুকে চিনতেন, তার ফোন নাম্বার তার কাছে ছিল। হঠাৎ করে ফোন করে বলছে যে দ্রুত আপনি পরীক্ষার সেন্টারে যান। পরীক্ষার সেন্টারের যিনি মানে হল প্রধান, উনি ফোন করেছেন আমাদের স্কুলের প্রধান শিক্ষককে যে এই আইনুল আবেদিনের অবস্থা ভালো না, পরীক্ষা দিতে দিতে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, বমি করছে, বমির সাথে খুব রক্ত বের হচ্ছে, অবস্থা খুব খারাপ, দ্রুত যেতে হবে। তো এইভাবে একটা মারাত্মক বাজে খবর পেয়ে দ্রুত এই নিশোপুর আব্বু তাড়াতাড়ি করে পরীক্ষার সেন্টারে চলেন। সেন্টার থেকে তাকে ওইখান থেকে হসপিটালে নিয়ে যান। এদিকে বাড়িতে খবর পাঠানো হয়। এসব খবর শুনে ওনার আম্মু তো কান্নাকাটি শুরু করে দেন এবং কান্নাকাটি করতে করতে উনি অসুস্থ হয়ে পড়েছেন। এখন পরিবারে তো মাত্র ওনাদের ২টা সন্তান, এই নিশো আপু আর আইনুল আবেদিন ভাই। এখন এই অবস্থায় এই আইনুল আবেদিন ভাইয়াকে প্রায় ১১ দিন হসপিটালে রাখা হয়েছিল। বাকি পরীক্ষাগুলো কিন্তু আর দেওয়া হয়নি। ১১ দিন পর যখন আর কোনো উন্নতি হচ্ছে না, তখন ওই আইনুল আবেদিন ভাইয়াকে বাসায় নিয়ে আসা হয়। অনেকের পরামর্শ নিয়ে অনেক হুজুর দেখানো যায়, হয় আর কি, কোনো উপকার হচ্ছিল না ওই সময়। আর এই আইনুল আবেদিন ভাইয়ের মধ্যে অদ্ভুত কিছু আচরণ দেখা যায়। উনি নিজে নিজে বিড়বিড় করে কথা বলতো, ঘরের দেয়ালকে নাকি সালাম করত, আবার কখনো কখনো পড়ার টেবিলকে ধরে সালাম করত, আর সকলের দিকে কেমন যেন এক ভয়ানক দৃষ্টিতে তাকাতো। ওই দৃষ্টিতে তাকানো দেখলেই যে কারো পিলে চমকে যেত। আর সবসময় একা একা থাকতেন, কারোর সাথে তেমন কোনো কথা বলতেন না। তো একদিন এই নিশাপুর আব্বু খুব ভালো একজন হুজুরের সন্ধান পান, ওখানে নিয়ে যান। তো মূল ঘটনাটা জানা যায় ওনার ওখানে নিয়ে যাওয়ার পর, কারণ এর আগে কিন্তু এই আইনুল আবেদিন ভাই কারো কাছেই কোনো বিষয়গুলো ভালো করে বলতে পারতেন না, সেটা যে কোনো কারণেই হোক। তো ওইখানে যখন নিয়ে যাওয়া হয়, তখন ওই আইনুল আবেদিন ভাই বলেন যে যেই রাত্রে উনি বাড়ি থেকে বের হয়েছিলেন, মূলত উনি লেখাপড়ার উদ্দেশ্যে বের হন নাই। উনি ওই রাত্রে গিয়েছিলেন চট্টগ্রাম, যেই প্রকৌশল বিশ্ববিদ্যালয় সেটাকে চুয়েট বলে, ওই চুয়েটে গিয়েছিলেন। ওই চুয়েটে একটা কনসার্ট হওয়ার কথা ছিল। ওই কনসার্টে বাংলাদেশের খুব নাম করা একজন শিল্পী জেমসকে আমরা অনেকেই চিনি, ওই জেমস এসেছিলেন। আর ওনাদের বাড়ি থেকে চুয়েটের দূরত্ব যদি গাড়ি নিয়ে যাওয়া যায় ২০ মিনিটের মতো লাগে। তো গান শেষ হওয়ার পর ওনারা বাড়িতে ফেরত আসছিলেন। তো ওনারা বাইক নিয়ে ৩ বন্ধু গিয়েছিলেন। তো ওই ৩ বন্ধুরও কিন্তু পরীক্ষা, তারপর ওনারা গিয়েছিলেন। এখন বাকি ২ জনের বাড়ি অন্য এলাকায়। ওদের ২ জনের কিন্তু মানে একই বাইকে ৩ জন। তো ২ জন তো অন্য এলাকায়। ওরা তো একটা নির্দিষ্ট একটা জায়গা পর্যন্ত এই আইনুল আবেদিন ভাইকে নামিয়ে দিয়ে ওরা চলে গেছে। ওইখান থেকে কিন্তু তার বাড়িতে খুব বেশিক্ষণ হাঁটতে হয় না, অল্প সময় হাঁটতে হয়। তো বাড়িতে যাওয়ার আগে একটা পারিবারিক কবরস্থান রয়েছে। তো উনি যখন ওই কবরস্থান ক্রস করছেন, হঠাৎ করে কোনো একটা প্রাণী নাকি প্রচন্ড জোরে চিৎকার করে ওঠে। তো হঠাৎ এমন চিৎকার শুনে রাতের বেলা উনি তো খুব ভয় পেয়ে গেছেন। এরপর হঠাৎ করে পেছন থেকে মনে হচ্ছে কারো হাঁটার শব্দ, আস্তে 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 পেছন থেকে হেঁটে তার দিকে আসছে। তো উনি কে হেঁটে আসছে এটা দেখার জন্য যেই না পেছন দিকে ঘুরে তাকিয়েছেন, তখন দেখেন পেছনে মানুষের অবয়বেই কেউ একজন দাঁড়িয়ে আছে, কিন্তু সেটা স্বাভাবিক উচ্চতা থেকে একটু বড়। আর এই আইনুল আবেদিন ভাইয়ের বডি থেকে ওই অবয়বের বডির দূরত্ব মাত্র কয়েক ইঞ্চি, সর্বোচ্চ ৬ ইঞ্চি দূরত্ব হবে। এবং এত কাছাকাছি ওই বডিটা আছে যে ওই বডিটা নিঃশ্বাস নিচ্ছে, ওনার গরম নিঃশ্বাস এবং নিঃশ্বাস নেওয়ার শব্দটাও উনি পাচ্ছিলেন। হঠাৎ করে ঘুরে যদি কাউকে এত কাছে রাতের বেলা কেউ দেখে, তাহলে তার কি অবস্থা হতে পারে? ওই অবস্থায় ওনার মনে হচ্ছিল হৃৎপিণ্ড ভয়ে মনে হচ্ছে
শরীরের ভিতর থেকে খুলে বাইরে চলে আসবে। এরপর উনি যেই না ঘুরে দৌড় দেওয়ার জন্য মানে আগাবেন, মানে যেই না উনি ঘুরেছেন, তখন দেখেন ওই একই ব্যক্তিটা আবার ওনার সামনে ঠিক একই দূরত্বে দাঁড়িয়েছেন, মাত্র কয়েক ইঞ্চি দূরত্বে। এরপর ওনার আর কিছুই মনে নাই, উনি ওইখানে অজ্ঞান হয়ে যান। কিছুক্ষণ পর ওনার হুঁশ আসে, উনি দেখেন উনি রাস্তাতেই পড়ে আছেন। ওনার আশেপাশে 2 থেকে 3টা কালো রঙের বিড়াল ঘোরাঘুরি করছে। উনি উঠে আল্লাহর নাম নিয়ে দৌড় দেন। ওনার বাড়ি যে কোন দিকে ওই সময় খেয়াল ছিল না, মানে এমন ভাবে দৌড় দিয়েছেন যে উনি কোন দিক যাচ্ছেন জানেন না, তবে উনি বাড়ির দিকেই এসেছিলেন। বাড়ির কাছাকাছি এসে ওনার আম্মুকে আম্মু বলে ডাক দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান। এরপরের বিষয়গুলো তো বাড়ির সকলেই দেখেছে। তারপরে নাকি ওই 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 অবস্থায় যখন হুজুরের কাছে উনি বিষয়গুলো বলছেন, তখন কিন্তু নিশু আপু, তারপর ওনার আম্মু এখানে উপস্থিত ছিলেন। এরপরে হুজুর কি করেছেন, এই নিশু আপু ওনার আম্মুকে ওই রুম থেকে বলেন যে আপনারা এই রুম থেকে যান, আমি এর সাথে কথা বলবো। এরপরে কি হয়েছে, হুজুর কি করেছে, ওনারা কিছু বলতে পারেননি। তবে ওই দিন রাত্রে নাকি এই আইনুল আবেদিন ভাইয়ের রুম থেকে ভাঙচুরের আওয়াজ শুনে সকলের ঘুম ভেঙে যায়। গিয়ে দেখেন যে এই আইনুল আবেদিন ভাই তার রুমে থাকা শোকেসের গ্লাস ভেঙে সেই গ্লাস দিয়ে হাত কেটে রক্ত চুষে চুষে খাচ্ছে। মনে হচ্ছে সে অনেক দিনের ক্ষুধার্ত। এসব দেখে তো বাড়ির সকলে খুবই ভয় পেয়ে গেছেন। ওনাদেরকে দেখে এই আইনুল আবেদিন ভাইয়া নাকি জোরে বলে ওঠে, আমাকে হুজুরের কাছে কেন নিয়ে গেলি? তাড়াতাড়ি মেরে ফেলতে চাস আমাকে? তোরা তো নিজেরাও মরবি, আমি যখন মরবো আমিও তোদের সাথে নিয়েই মরবো। এই কথা বলেই নাকি এই আইনুল আবেদিন ভাইয়া হঠাৎ করে মাটিতে পড়ে যান এবং অজ্ঞান হয়ে যান। এই নিশু আপার আব্বু কিন্তু সারা রাত এই আইনুল আবেদিন ভাইয়ের পাশেই বসা ছিলেন। এরপর দিন সারাদিন মোটামুটি ঠিকঠাকই যায়। রাতে ঘটে আরো একটি ভয়ানক ঘটনা। এই নিশোপর আম্মু ওয়াশরুমে যাওয়ার জন্য যখন উঠেছেন, তখন কি মনে করে এই আইনুল আবেদিন ভাইয়ের রুমের দিকে গিয়েছেন যে কি করছে সে দেখার জন্য, ঘুমাচ্ছে না কি করছে। তো উনি গিয়ে দেখেন এই আইনুল আবেদিন ভাই রুমে নাই, অথচ রুমের দরজা খোলা, বাড়ির মেইন গেট আবার বন্ধ। তাহলে সে বের হলো কিভাবে? তাকে তো সারা বাড়ি খুঁজেও যখন পাওয়া গেল না, তখন এই নিশাপুর আম্মু তার আব্বুকে ডেকে তোলে। তো এবার ওনার আব্বু এই আইনুল আবেদিন ভাইকে খুঁজতে বের হয়। অনেক খোঁজার পর তাকে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? সেই কবরস্থানে, যে কবরস্থান থেকে উনি ভয় পেয়েছিলেন। এই আইনুল আবেদিন ভাই নাকি একটা কবরের অর্ধেকটা খুঁড়ে ওটার ভিতরে শুয়েছিল। তো ওইখান থেকে তাকে নিয়ে আসা হয়। ওখানে কেন গিয়েছে কথা জিজ্ঞেস করলে আইনুল আবেদিন ভাই বলে যে না তো আমি কিছু জানি না, আমি কিভাবে গেলাম কি করলাম আমি কিছু বলতে পারি না। তো এইভাবে প্রতিনিয়ত ছোট বড় বিভিন্ন ধরনের ভয়ানক ঘটনা ওনাদের বাড়িতে ঘটছিল। আর রাতের বেলা এই আইনুল আবেদিন ভাইয়ের রুম থেকে নাকি অদ্ভুত অদ্ভুত শব্দ শোনা যেত। আর একটা ভয়ানক ব্যাপার, সেটা হলো এক ধরনের গন্ধ পাওয়া যেত। যেমন কোনো বাড়িতে কোনো মানুষ মারা গেলে আতর, আগরবাতি, গোলাপ জল, এই ধরনের একটা সেন্ট আসে, ওই ধরনের সেন্ট মানে মরা বাড়ির যে গন্ধ, ওইটা নাকি পাওয়া যেত। প্রতি রাত্রেই নাকি ওনার রুম থেকে এই গন্ধটা ভেসে আসতো। আরো অনেক ঘটনা, এই ঘটনা উনি লেখেন নাই, নিশাপুর লেখেন নাই। এরপরে থেকে থেকে মানে বিভিন্ন সময় রুকিয়া করানোর জন্য ওই হুজুরের কাছে নিয়ে যাওয়া হতো। আস্তে 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 এই আইনুল আবেদিন ভাই সুস্থ হয়ে ওঠেন। পরের বছর উনি আবার পরীক্ষা দেন এবং বিজ্ঞান বিভাগ থেকে উনি 4.56 পেয়ে পাশ করেছিলেন। এরপর এই আইনুল আবেদিন ভাই চট্টগ্রাম নাসিরাবাদ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে ভর্তি হন। 2 সেমিস্টার শেষ করেই পরিবারের অমতেই, একরকম অমতে আর কি, উনি বিদেশ চলে যান। আর এই আইনুল আবেদিন ভাই বর্তমানে দুবাইতে রয়েছেন, ভালো আছেন, সুস্থ আছেন। তো উনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়াই করি। আর আইনুল আবেদিন ভাই যিনি দুবাইতে আছেন, ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদেরকে দিয়েছিলেন যাতে করে আমরা ওনার সাথে যোগাযোগ করি। তো অসংখ্য ধন্যবাদ নুসরাত জাহান নিশু আপুকে আপনার পরিবারের সাথে ঘটে যাওয়া ভয়ানক ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। সেই সাথে লিসেনারদেরকে বলি যে রাতের বেলা এভাবে একা একা বের হওয়া উচিত নয়। ওনার জন্য ওই সময় যেটা জরুরি ছিল সেটা হচ্ছে পরের দিন পরীক্ষা। ওই সময় কোনোভাবে জেমস আসুক আর যেই আসুক ওই সময় বের হওয়া উচিত হয়নি। তারপরও বের হয়েছেন। আল্লাহ তার ভাগ্যে এরকম বিপদ লিখে রেখেছিলেন, যার কারণে হয়েছে।
এর ভিতরে আরো অনেক ঘটনা ঘটেছে। নিশ্চয়ই আমরা বুঝতে পারছি কোনো এক ভয়ানক পিশাচের খপ্পরে পড়েছিলেন। তা না হলে এমনটা হওয়ার কথা না। আস্তে, আস্তে আল্লাহ তাআলা ওখান থেকে তাকে মুক্ত করেছেন। এতেই আমরা খুশি। উনি বাকি জীবন সুস্থ স্বাভাবিকভাবে, স্বাভাবিক মানুষ যেভাবে চলাফেরা করে এভাবে উনি উনার জীবন কাটান। আল্লাহর কাছে আমরা সে দোয়াই করি। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হয়েছে। শুভরাত বন্ধুরা। আশা করি সবাই চারপাশের অন্ধকারকে সঙ্গী করে হেডফোনটা কানে গুঁজে নিয়েছেন। আজ রাতে আমরা এমন এক সত্য ঘটনার মুখোমুখি হব, যা শোনার পর যারা মেসে বা হোস্টেলে একা থাকেন তাদের রাতের ঘুম হারাম হতে বাধ্য। আমাদের আজকের ঘটনা ঢাকার ফার্মগেটের বাসিন্দা আসিফ ইকবাল ভাইয়ের। এই ঘটনা ঘটেছিল 2014 সালের নভেম্বর মাসের এক কনকনে ঠান্ডা রাতে। ফার্মগেটের একটি গলির ভেতরে এক পুরনো চারতলা মেস। যাই হোক, চলুন সরাসরি চলে যাই আসিফ ভাইয়ের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতায়। তিনি 2014 সালের শেষের দিকে, আমি তখন তেজগাঁও কলেজের অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্র। মেসের খরচ বাঁচানোর জন্য আমি আর আমার এক বড় ভাই রনি ফার্মগেটের ইন্দিরা রোডের একটা গলির ভেতরে বেশ পুরনো একটা চারতলা বাড়ির 4 তলায় 404 নম্বর রুমে উঠি। রুমটা বেশ বড় ছিল, কিন্তু কেমন যেন একটা গুমট আর স্যাঁতসেঁতে ভাব সবসময় লেগেই থাকতো সেই ঘরে। আমরা যখন রুমে উঠলাম বা মেসে ওঠার সময় মেসেজের ম্যানেজার খলিল সাহেব মামা আমাদেরকে একটা কথাই বলেছিলেন, বাবাজিরা, রাতের বেলা বারান্দার দরজাটা সবসময় লক রাখো, আর মাঝরাতে ছাদে যাওয়ার চেষ্টা কখনো কইরো না। আমরা ভেবেছিলাম চোর ছ্যাঁচড়ের উপদ্রব, তাই বেশি পাত্তা দেয়নি। কিন্তু ঘটনা ঘটেছিল নভেম্বর মাসের এক বুধবারে। রনি ভাই সে রাতে তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায় গিয়েছিলেন একটা পারিবারিক কারণে, যার কারণে পুরো রুমে আমি একা, একদম একা। তখন ঘড়িতে আনুমানিক প্রায় 1:45। আমি টেবিল ল্যাম্পের আলোয় সামনের সেমিস্টারের ফাইনালের জন্য পড়ছিলাম। তখন পুরো বাড়ি নিঝুম, শুধু বাইরে হালকা শীতের বাতাস এবং এরকম ঠান্ডা কুয়াশা বয়ে যাওয়ার মতো শব্দ হচ্ছিল। হঠাৎ করেই আমার মনে হলো রুমের ভেতরের বাতাসটা কেমন জানি ভারী হয়ে গেল। এত ঠান্ডার মধ্যেও আমার কপাল দিয়ে ঘাম ঝরতে লাগলো। ঠিক তখনই শব্দটা হলো খটখট করে, আর শব্দ আসছিল আমার রুমের ঠিক ওপরের ছাদ থেকে, যেন কেউ ভারী বুট জুতো পরে ছাদের ওপর পায়চারি করছে। আমি ভাবলাম হয়তো ওপরের তলার কোনো ছেলে বা মেসের গার্ড ছাদে গেছে, কিন্তু একটু পরে খেয়াল করলাম পায়চারি করার শব্দটা ঠিক আমার মাথার ওপর সিলিংসে এসে থমকে গেল। আর ঠিক সেই মুহূর্তেই আমাদের খাট আর পড়ার টেবিলের মাঝখানের মেঝেতে একটা গাঢ় কালো ছায়ার পড়তে দেখলাম। অথচ আমার টেবিল ল্যাম্প ছাড়া ঘরে আর কোনো আলো ছিল না, যার কারণে মেঝেতে সেরকম ছায়া পড়া অসম্ভব বললেই চলে। আমি ভয়ে জমে গেলাম। ছায়াটা দেয়াল বেয়ে ধীরে ধীরে সিলিংয়ের দিকে উঠতে লাগলো, আর সাথে সাথেই সিলিং ফ্যানটা বন্ধ থাকা সত্ত্বেও নিজে নিজেই আস্তে আস্তে ঘুরতে শুরু করলো। বাতাসে পচা নর্দমার মতো একটা তীব্র গন্ধ ছড়িয়ে পড়ল।
আমি চোখ বন্ধ করে মনে মনে সূরা পাঠ করতে লাগলাম। হঠাৎ অনুভব করলাম ঘরের ভেতরে কেউ একজন খুব জোরে জোরে শ্বাস নিচ্ছে। শব্দটা একদম আমার ডান কানের কাছ থেকে। মনে হচ্ছিল কেউ আমার ঠিক ঘাড়ের ওপর ঝুঁকে পড়ে ফেলছে। বাতাসটা এতটা ঠান্ডা ছিল যে আমার ডান কানটা অবশ হয়ে যাচ্ছিল। আমি সাহস করে এক ঝটকায় ডান দিকে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। ভয়ে টেবিল থেকে উঠে যখন খাটের থেকে দৌড়তে যাব, ঠিক তখনই ঘরের বারান্দায় থাই গ্লাসের দরজাটা কেউ প্রচন্ড জোরে ধাক্কা দিল এবং বাং বাং করে শব্দও হলো। আমি বিস্মিত হয়ে তাকিয়ে দেখলাম বারান্দার কাচের ওপরে অন্ধকারের মধ্যে একটা অবয়ব দাঁড়িয়ে আছে। কুয়াশার কারণে তার মুখটা মোটেও স্পষ্ট না, কিন্তু তার শরীর ছিল অস্বাভাবিক রকমের চিকন আর লম্বা, প্রায় 7 ফিটের কাছাকাছি। তার দুটো হাত কাচের উপর রাখা, আর তার আঙ্গুলের নখ দিয়ে সে কাচের উপর স্কেচ করছিল আর শব্দও হচ্ছিল। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো কাচের ওপার থেকে একটা চড়া খসখসে গলায় কেউ আমার নাম ধরে ডাকলো, আসিফ, দরজা খোলো, আমার খুব শীত করছে। সে আওয়াজটা কেমন যেন মানুষের ছিল না, তা ছিল একটা যান্ত্রিক সুর, বিকৃত এবং বীভৎস সুরের মতো। ভয়ে আমার হাত পা কাঁপা শুরু করলো। আমি চিৎকার করতে গেলাম, কিন্তু গলা দিয়ে শুধু একটা গঙ্গানো শব্দ বের হলো। ঠিক তখনই সেই সত্তাটি কাচের ওপার থেকে তার মাথাটা জোরে জোরে কাচের ওপর ঠুকতে শুরু করলো এবং ঠাস ঠাস করে শব্দ হচ্ছিল, যেন সেই কাচটা যে কোনো মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যাবে। আমি খাটের ওপর কুঁকড়ে গিয়ে বালিশ দিয়ে নিজের মাথা চেপে ধরলাম। তারপরে ঠিক কতক্ষণ যে এরকম নরক যন্ত্রণা চলছিল আমি জানি না। একসময় ভোরের আজানের শব্দে কানে আসতেই ঘরের সেই হিমশীতল ভাব আর বারান্দার শব্দ এক নিমেষে গায়েব হয়ে গেল। পরদিন সকালে মেসের খলিল মামা এসে আমার ঘরের বারান্দায় কাজটা দেখলেন। উনি স্তব্ধ হয়ে গেলেন যে কাচের বাইরের দিকে মানুষের হাতের ছাপ ছিল, কিন্তু সেই ছাপগুলো ছিল পুরা কালির মতো কালো। পরে জানতে পেরেছিলাম ওই 404 নম্বর রুমে আজ থেকে প্রায় 5 বছর আগে এক ছাত্র মাঝরাতে বারান্দা থেকে লাফ দিয়ে ছাদ থেকে পড়ে গিয়ে মারা গিয়েছিল। সেই ঘটনার পর থেকে ওই রুমের বারান্দায় প্রায় নাকি এই অবয়বটাকে দেখা যেত। আমি সেদিনই ম্যাচ ছেড়ে দিছি। আজ এতগুলো বছর পার হয়ে গেছে, কিন্তু এখনো হোস্টেল বা মেসের কথা শুনলে আমার বুক কেঁপে ওঠে। বন্ধুরা, যারা লেখাপড়া বা চাকরির সূত্রে মেস কিংবা হোস্টেলে একা থাকেন, তাদের জন্য আসিফের এই গল্পটি একটা সতর্ক বার্তা। আমরা ভাবি চারদিকের দেয়াল আমাদের সুরক্ষিত রেখেছে, কিন্তু আমরা কি আসলে জানি আমাদের ঘরের চার দেওয়াল মাঝে মাঝে অতীতে কি ঘটেছিল? আজ রাতে ঘুমানোর আগে আপনার মেসের বারান্দার লকটা একবার ভালো করে চেক করে নিন। আর মাঝ রাতে যদি কখনো মনে হয় ওপরের ছাদ থেকে কেউ পায়চারি করছে, তবে আপনার মাথার ঠিক ওপর এসে থমকে দাঁড়িয়েছে, ভুলেও কিন্তু বারান্দার দিকে তাকাবেন না। হয়তো কেউ একজন তীব্র শীত অথবা তীব্র শীতে কাঁপতে কাঁপতে আপনারই অপেক্ষায় দাঁড়িয়ে আছে। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলকেই আল্লাহ হাফেজ, শুভরাত্রি। ধন্যবাদ প্রিয় লিসেনার, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের বাছাইকৃত ঘটনাগুলো শুনলেন।
আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য এই রকম বাছাইকৃত ঘটনাগুলো আমাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরে থাকি। আপনারা যারা যারা আমাদের এই ভূত ইমেইল 2.0 চ্যানেলটি পছন্দ করেন, তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লিসেনার্স, শুধু ভূত ইমেইলই না, আমরা কিন্তু টপ ভূত ইমেইল ঘটনা আপলোড করছি আপনাদের জন্য। আপনারা সবাই আমাদের এই দুটো চ্যানেল ভিজিট করবেন এবং আপনারা সবাই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিতে চাচ্ছি, কিন্তু আপনারা আমাকে আগের মতো কিন্তু আর মেইল দিচ্ছেন না, আপনারা মেইল পাঠান। আসলে অনেক বাস্তব ঘটনা, তো এগুলো একাই এগুলো বলা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। আর বাস্তব ঘটনা তো বানিয়ে বললে তো ভালো লাগে না, তাই না? মানুষ বাস্তব ঘটনা শুনতে চায়। তো আপনার সাথে ঘটে যাওয়া ঘটনা অথবা আপনার ফ্যামিলির সাথে ঘটে যাওয়া ঘটনা যদি থেকে থাকে, তাহলে অবশ্যই আপনি সেই ঘটনাটি আমাদের কাছে পাঠাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।